ঢাকার চিত্র বদলে দেয়া হবে। আবার 13 তারিখ ঢাকা লকডাউন, মানে গতকাল আর আগামীকালের কথা। ঢাকাবাসী কি আসলে কেমন আছে, কেমন অনুভব করছে, আতঙ্ক বিরাজ করছে কিনা? আমি মাহমুদ হাবিব আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ শারমিন, আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক সহ যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আহারে ঢাকাটা আজকে যৌক্তিক একটা আপনি শিরোনাম দিয়েছেন। যাই ঘটুক এই শহরটাকে নিয়েই টানাটানিটা হয়, সেটা আমরাও লক্ষ্য করছি এবং উদ্বেগ নিয়ে লক্ষ্য করছি। 9 তারিখে বাংলাদেশ জামাত ইসলামের যে আয়োজনটা ছিল, সেইখানে এই ঘোষণাটা এসেছে যে ঢাকার চেহারা বদলে দেওয়া হবে। আর তারও বেশ আগে থেকে ঢাকার লকডাউনটা নিয়ে কথা চলছে, যেহেতু 13 তারিখে প্রথম দিকে শোনা গেছিল যে এটা সেই পালিয়ে যাওয়া প্রধান পালিয়ে যাওয়া হুম। মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হবে। পরবর্তীতে জানা গেছে আসলে তো রায় হচ্ছে না, রায়ের দিন ঘোষণা হবে। হুম। তো অনলাইনে তো আওয়ামী লীগের ঢাকঢোল থেমে নাই, এটা তো তীব্র গতিতে বাড়ছে। এটা যতভাবে সম্ভব একটা আওয়াজ দিয়ে যতখানি সম্ভব মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলা, তার কোনো চেষ্টার তাদের অভাব নাই। সম্প্রতি সেটার সাথে সংযুক্ত হয়েছে সরাসরি এই যে আপনার চোরা গোপ্তা হামলাগুলো। ইতিমধ্যেই একজন বাস চালক, একজন নিরীহ বাস চালক তার বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন। ফলে এই যে একটা নৈরাজ্যজনক পরিস্থিতি, এবং ঢাকা ঢাকা ব্লক বা যেটাই বলুন না কেন, সেই ঢাকা দামটা ছাড়া এবং ঢাকার হুম। উপরেই সকলের আক্রোশ, এইটাই তো দেখছি। এইটা জনমনের শঙ্কা তো তৈরি করেই শারমিন। রাজনীতি আমরা হুম। যে পর্যায়ে এখন পলিটিক্যালি যদি বলি, ইন্টারনালি আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি, কতটুকু এখানে মাঠে নামাটা যৌক্তিক, আমি আসলে ঠিক এখন পর্যন্ত জি। বুঝে উঠতে পারিনি। এটা কেবলমাত্র যখন আমি একটা জিনিস আপনাকে বলি, আমরা কি প্রক্রিয়ায় আলোচনা ওই জুলাই সনদটা বাস্তবায়িত হবে এই আলোচনাটা যখন চলমান ছিল, তখনই কিন্তু এই রাজনৈতিক দলটি মাঠে নেমে এসেছিল। তাদের ভাষায় এটা হচ্ছে মাঠ এবং টেবিল, দুই জায়গাতেই চাপ প্রয়োগের একটা একটা তাদের তাওয়া গরম, ধরন তাওয়া এটা। গরম শব্দটা হ্যাঁ, ব্যবহার করেছিলেন। হ্যাঁ, হুম। এক্স্যাক্টলি। এখন তাওয়া গরম করতে গিয়ে তাওয়ার উপরে যে মানুষগুলো আছে তাদের তো জান যায় যায়। আমরা দীর্ঘদিন ধরে কোনো স্বাভাবিক রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে নাই। এই হুম। এই ধরেন 5ই আগস্ট পরবর্তী সময় অনেক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি বলবো, অসহযোগিতাই বলি বা তাদের দায়িত্ব পালনে অনীহা বা ব্যর্থতা বা অপারগতা, যেই শব্দে এটাকে আমি বলি না কেন, বলি তো সাধারণ মানুষ। মব যখন তুঙ্গে, তখনও বলি সাধারণ মানুষ। আপনি যেইভাবেই দেখেন না কেন, সাধারণ মানুষই সবসময় বলি। এই যে রাজনৈতিক আলোচনা, যেটা টেবিলে সমাধান করার আমাদের সুযোগ আছে, একটা হুম। যে মোটামুটি ভাবে দেশব্যাপী একটা নির্বাচনী আবহাওয়া, মোটামুটি ভাবে আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এইবারের নির্বাচনী আবহাওয়াটা বেশ উৎসব মুখর। এখানে নমিনেশন পাবো কি পাবো না, ওই যুদ্ধও একটা উৎসব মুখর যুদ্ধ ছিল। এরপরে যারা যারা পেয়েছেন, জামাত বলুন যেই দলই বলুন, এই আনন্দটাকে আসলে ঠিক স্থায়ী হতে দেখা গেল না। এটা হচ্ছে মাঠে নেমে আসা, এক ধরনের টেনশন তৈরি করা, কথা যেই ধরনের রাজনৈতিক শব্দাবলী চয়ন করা হয়, আপনাকে আমি বলি সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের এই ধরনের শব্দাবলী। কার বিরুদ্ধে আপনি আসলে এই শব্দগুলো প্রয়োগ করছেন? এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার তো সব অর্থে আমাদেরই, সেই হুম। সরকার তো জামাত ইসলামেরও, সেই সরকার তো এনসিপিরও। পাশাপাশি একটা নির্বাচিত রাজনৈতিক সরকারের মতো শক্তিশালী তো এই সরকার নয়। আপনি কোন এই এই যে প্রয়োগ, ভাষার প্রয়োগ যেন ঘুরিয়ে ফিরিয়ে মনে হয় যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রতি এক ধরনের হুঙ্কার ঘুরিয়ে ফিরিয়ে জি। দেওয়া হচ্ছে। আপনাদের প্রতি হুঙ্কার। আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখি যে ওই যে আমি যেটি মনে করে দিচ্ছিলাম যে তাওয়া গরম বা যে মাঠ গরম করার রাজনীতির কথা আপনিও বলছিলেন। আপনারা আসলে সেটাকে, আপনি বলছেন টেবিলে আলোচনা করে সম্ভব, টেবিলের আলোচনা তো তারা ডাকছে, আপনারা যাচ্ছেন না, মানে জামাতের কথা বলছি, তারা তো বলছেন যে আলোচনার জন্য, কিন্তু আপনারা তো তাদের সাথে আলোচনায় গেলেন তাদের না। সাথে তাহলে আমাদের। আমি আপনার কাছে একটু পরে জি। আসি যে তাওয়া ঠান্ডা করার জন্য আপনারা কোনো মানে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, এটি একটা যেমন প্রশ্ন। আবার আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা নিয়ে এটা পরেই আসি আপনার কাছে। আমি একটু ডাক্তার জাহিদের কাছ থেকে ওটা শুনে আসি। আমি যে শিরোনামটা দিলাম, আহারে ঢাকা, ঢাকার মানুষের মধ্যে আসলে ভীতি আতঙ্ক বিরাজ করছে কিনা, বা মানে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে কিনা, ডাক্তার জাহিদ? আমি যতদূর দেখেছি, আমি বেরিয়েছি অনেক আগে থেকে বাইরে আছি। গতকাল বাইরে ছিলাম, তার আগের দিন প্রতিদিনই বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম। ফলে আমি মানুষের মধ্যে তেমন কোনো রকম কোনো ভীতি অস্থিরতা এরকম কিছু দেখিনি, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি না। হুম। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে আমি সরকারের দিক থেকে মনে হলো ব্যাপারটা নিয়ে একটু বেশি সেন্সিটিভিটি দেখানো হচ্ছে। মানে নিরাপত্তা বাহিনী কোথায় কোথায় থাকবে, বিজিবি নামছে, হুম। ওটা হচ্ছে সেটা হচ্ছে।
স্কুল কলেজ অনেকগুলো নাকি অনলাইনে ক্লাস নেওয়া হবে, মানে এই ধরনের নিউজ আমি কিছুক্ষণ আগেই দেখলাম। যদি সেগুলো হয়ে থাকে সত্য, আমি খুব বেশি যাচাই করে দেখিনি, কিন্তু আমি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমেই দেখেছি, এগুলো করে বরং এই জিনিসটাকে খানিকটা ট্রাকশন দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। মানে বাংলাদেশে এরকম কয়েকটা বাস পুড়েছে, লাকিলি লাকিলি বলবো যে বেশিরভাগ গুলো যাত্রী সহ ছিল না, একটা একজন চালক মারা গেছে। কিছু ককটেল ফাটছে, গ্রামীণ ব্যাংকের দু একটা অফিসে হামলা হয়েছে। মানে একটা আওয়ামী লীগের মতো দল যার হাতে প্রচুর টাকা আছে, সে টাকা পয়সা দিয়ে এ ধরনের কিছু কাণ্ড ঘটাতে পারে, এগুলো হুম। বাংলাদেশের মানুষ জানে। এবং সেটা আবার খুব ম্যাসিভ স্কেলে কিছু হবে না যে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলতে পারবে, আমার কাছে সেটা মনে হয় না। তো অত বেশি না, তবে হ্যাঁ, এটা আমি মানতে প্রস্তুত আছি যে আওয়ামী লীগ অলমোস্ট মাঠে নামেনি। তারা খুবই লুকিয়ে চুরিয়ে, মানে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী যখন পালন করছেন, কোনো রকমে মাছ টাছ করে একজন মুখে এবং কপালে মাছ, দুই জায়গায় মাছ লাগিয়েছেন, এমন ছবি আমাদের সামনে এসছে। সে আওয়ামী লীগ এখন কিছুটা মিছিল করছে, এই ধরনের কিছু নাশকতা করতে পারছে। এটা তাদের এক ধরনের মানে তাদের নেতাকর্মীর সামনে হয়তো তাদের খানিকটা শক্তিমত্তা প্রকাশ করছে। এইটুকু হয়তো আলোচনার মধ্যে আলোচনা আছে। আমি এটা বলতে প্রস্তুত আছি যে আওয়ামী লীগ কি করবে কি করবে না, পারবে কি পারবে না, এই আলোচনা আছে। আওয়ামী লীগ করে কি অর্জন হুম। করতে চায়, এই আলোচনাগুলো পলিটিক্যাল স্ফিয়ারে আছে। কিন্তু আতঙ্ক ভীতি এরকম কিছু আছে বলে আমি মনে করি না। জি। আপনার তাহলে কোনটাকে, মানে সরকারের তো দুটো অবস্থান, আপনি একদিকে বলছেন যে নিরাপত্তা বাহিনী বা একরকম একটু বেশি বেশি করার একটা টেন্ডেন্সি আপনি সরকারের মধ্যে দেখছেন, আবার অন্যদিকে প্রেস সচিব আওয়ামী লীগ দেখছেনই না, মানে এটার কোনটা আসলে ঠিক? সরকারের দিক, হ্যাঁ সরকারের দিক থেকে আমি এটা বললাম যে জনগণ নিচ্ছে না, কিন্তু সরকারের মধ্যে রিয়াকশন বেশি। আর ইভেন আপনি স্টেপ নিলেও এগুলো অনেক বেশি কথা বলা, এগুলো অনেক বেশি ভিজিবল করা, এগুলো আমি এটা করছি এটা যখন বলতে থাকেন, তখন এই জিনিসগুলো ট্রাকশন পায়। আপনার সাথে আমি একমত, যখন প্রেস সচিব এটা বলছেন আবার সাথে উল্টো এটা করছেন, সেটা আসলে খুব বেশি ম্যাচ করে না। ইটস ভেরি হুম। ইম্পর্টেন্ট যে আপনি সেন্সিটিভ হবেন, স্টেপস নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় সরকার ভালো রাখার চেষ্টা করবে, কিন্তু কোনো কিছু নিয়ে যদি হাইপার সেন্সিটিভিটি দেখায়, সেটা প্রবলেম্যাটিক। প্রেস সচিব মাঝে মাঝে এই ধরনের মন্তব্য করেন, এটা আপনি রাইটলি বলছেন। যদি আওয়ামী লীগ নাই থাকে তাহলে এত হুম। বিজিবি নামছে, আমরা সব অ্যালার্ট করছি, ব্রাশ ফায়ার করে সব শেষ করে দিতে হবে, হুম। এসব আলাপ করা মানে তো বোঝা যাচ্ছে বিরাট শক্তিশালী কিছু হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ আমরা বুঝবো আওয়ামী লীগের বিভিন্ন প্রোপাগান্ডা পেজ থেকে কিছু ব্যক্তি এবং তাদের স্বীকৃত পেজ, এমন পেজ যেখানে শেখ হাসিনার বক্তব্য তারা প্রকাশ করেছে, তার ইন্টারভিউ নিয়েছেন, এরকম পেজ থেকেও পুরনো মিছিল, পুরনো মশাল মিছিল, এগুলোকে দেখিয়ে আওয়ামী লীগের বর্তমান মিছিল হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। হুম। তাতে আমরা বুঝতে পারি তারা খুব বেশি কিছু আসলে করতে পারবে না। হুম। মানে এগুলো তো খুব পুরনো মেথড যেগুলো হচ্ছে, এমন নতুন কিছু কি আওয়ামী লীগ করছে? এক নাম্বার প্রশ্ন। আর দুই নাম্বার প্রশ্ন, ডাক্তার জাহিদ আরেকটু ছোট্ট করে একটা আওয়ামী লীগ প্রসঙ্গে শুনে নেই, যে তারা আসলে এই যে চোরাগোপ্তা বিভিন্ন হামলা করছে বলে বলছে, তাদের আসলে এর বাইরে তাদের করবার মতো এখন কি আছে, মানে তাদেরও তো, একদম তারা তো। জি। একদম আপনি যে কথাটা বলছেন, আওয়ামী লীগ আসলে এটার মাধ্যমে দুটো জিনিস অর্জন করতে চায়, যেটা আপনি বললেন, আমি এই জিনিসটার কথাই আসলে বলছি। সেটা একটা হলো, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ টিকে আছে, আওয়ামী লীগ তার অবস্থান জানান দিচ্ছে, এতে জনগণের সাথে তার সম্পর্ক ভালো হবে না, এটা ফর শিওর, বরং আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ যা করে গেছে, তারপর এখন যদি এগুলো করে, কিন্তু তার যে সমর্থকরা আছে, নেতাকর্মীরা আছে, তারা এক ধরনের ভিজিবিলিটি দেখছে। কিন্তু তার চেয়ে জরুরি কথা, এটা আপনি যেটা বলছেন, এটাই আমি আসলে বলার চেষ্টা করছি কয়েক দুই দিন তিন দিন থেকে। আওয়ামী লীগের হয়ে কিছু মানুষ এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যে একটা দলকে যখন তার পলিটিক্যাল কর্মসূচির উপরে তুমি নিষেধাজ্ঞা দিয়েছো, তখন তাকে তো এই ধরনের ভায়োলেন্সের পথেই যেতে হতে পারে। তো ভায়োলেন্স ঠেকানোর উপায় হচ্ছে তার উপরে যে নিষেধাজ্ঞা আছে এটা তুলে নেয়, এবং এটার কিছু গ্রাউন্ডও আছে। একটু গ্রাউন্ডের কথা বলি। কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচ আরো 5টা মানবাধিকার সংস্থার সাথে বাংলাদেশ নিয়ে একটা রিপোর্ট করেছে, সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা যেটা বলছেন, তারা আসলে এখন আমাদের কথাই বলেছেন। আমরা প্রায় একটা কথা বলতাম যে কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা উচিত না। আপনি আইনের মানুষ, আপনি খুব ভালো মতো জানেন যে এক্সিকিউটিভ অর্ডারে অপর পক্ষের আসলে কোন রকম তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না। সেই জন্য আমরা সবসময় বিচারের কথা বলেছি। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারও বলছে বিচার করবে। আইসিটিতে আওয়ামী লীগকে দল হিসাবে দেখা হবে, তারা দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা, যদিও সেটার কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখিনি। কিন্তু সেই সময়টা যতদিন তাদের বিচার শেষ না হয়, তাদের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে। এবং এই কারণে আওয়ামী লীগ আসলে এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না। হিউম্যান রাইটস ওয়াচ আসলে এই পয়েন্টটাই ধরেছে যে তুমি তো এক্সিকিউটিভ অর্ডার যে কোনো সময় তুলে নিতে পারো, বিচারের মতো করে চলুক। হুম। টেকনিক্যালি বলছি, বিচারের মতো করে চলবে, এক্সিকিউটিভ অর্ডার তুলে নাও, ও ওর কর্মসূচি পালন করবে।
সো এই ধরনের একটা ঘটনা যেহেতু আছে, আমি ধারণা করি এটাকে রিলেট করা হবে যে আওয়ামী লীগকে তুমি স্পেস দিচ্ছ না বলেই ওইগুলো করছে, সুতরাং তাকে পলিটিক্যাল স্পেস দাও। এই চাপ সরকারের উপর সম্ভবত আসছে। জি। মাহমুদা হাবিবা, আপনার কাছ থেকেও একটা এটা শুনবো এই ছোট করে আওয়ামী লীগের প্রসঙ্গে, এবং তার তার আগে যে প্রশ্নটা ছিল যে আপনারা আসলে তাওয়া ঠান্ডা করার জন্য কিছু করছেন কিনা সেই প্রসঙ্গে যাব। টেবিলে আলোচনার সুযোগটা কি আর আছে কিনা বা কিভাবে সেটা হতে পারে, আগে যদি ছোট করে বলেন যে আওয়ামী লীগ আসলে মানে যে প্রশ্নটা করছিলাম বা আন্তর্জাতিক মহল থেকেও যেটি বলা হচ্ছে যে তারা আসলে কি করবে শারমিন, তাদের আমি এক রাজনীতিটা। সেকেন্ড একটা একটা জিনিস একটু বলি, হাবিবা আপা বলুক। মানে তাওয়া ঠান্ডা করার প্রশ্ন আসছে, তাওয়া যদি গরম হয়, তাওয়া গরম হয়েছে বলে আমার ও, মনে গরম হয় না। হয় নাই। আওয়াজ টাওয়াজ আছে, আমরা গতকাল সমাবেশ দেখলাম, তারা সরকারকে আচ্ছা। বিরাট চাপ দেবে। 8টা সংগঠন মিলে, এর মধ্যে অন্তত 2টা সংগঠন, জামাত এবং হুম হুম। ইসলামী আন্দোলনের মোটামুটি একটা ভালো সংখ্যা সমর্থক আছে বলে মনে হয়। তা বিরাট এরিয়া নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু মাঝখানে পুরো ফাঁপা ফাঁকা, চিজের ভেতরে যেমন ফাঁপা থাকে বড় বড় অনেক চিজের, ঠিক সেরকম দেখা গেছে। সুতরাং তাওয়া গরম আসলে হয়েছে বলে আচ্ছা। আমি মনে করি না। আচ্ছা, তার মানে তাওয়া গরম হয় নাই, আপনাদের ঠান্ডা করতে হবে না, কিন্তু তাওয়া যাতে গরম না হয় সেজন্য না আপনারা কিছু না, করবেন কিনা। মাহমুদা হাবিবা, জি, আপনার কাছে যাই। দেখুন, জাহিদ ভাই এটা খুব স্পষ্ট করেই বলেছেন। দুটো জিনিস আছে, এক হচ্ছে যে রাজনৈতিক দলকে আপনার দুই ভাবে আপনি মানে নাই করে দিতে পারেন, দুই ভাবে। সেইটা প্রথমত, এক হচ্ছে যদি আপনি আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এটার বিরুদ্ধে কেস, মানে যেটা ডিউ প্রসেস, যেভাবে জার্মানি মানে নাৎসি বাহিনীকে নিয়ে করা হয়েছে, নাজি পার্টিকে নিয়ে। দ্বিতীয়ত হলো তাকে যদি আপনি এক্সটিংক্ট করে দেন, এগেইন আমি বলি নিজস্ব প্রসেসে, তার যে সমর্থক, যে তার অনুপস্থিতিতে যে ভ্যাকিউম তৈরি হচ্ছে, সেই ভ্যাকিউমটা ফিল করে তার সমর্থকদের টেনে এনে তাকে ইরিলেভেন্ট করে দেওয়া। এই দুইটা ওয়ে ছাড়া বিশ্বে কোথাও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো ফায়দা আসেনি। বরং সেই দলগুলো যত দাগি দলই হোক না কেন, আপনি যখনই তাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন, আপনি তাকে ভিকটিম বানিয়ে দিলেন। দে আর নট ভিকটিম, দে আর ক্রিমিনালস। আপনি তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে অনেক রাস্তা খুলে দিলেন যে দে ক্যান প্লে অ্যাজ আ ভিকটিম। এই যে চোরাগোপ্তা আন্দোলন বা চোরাগোপ্তা হামলা, এই যে এতগুলো জানের দায়, তার তো একটা বলার কথা অবশ্যই আছে যে আমার তো কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নাই। এই কথাটা আপনি শুনতে গেলেন কেন? প্রথমত, দেশের মানুষ, আপনি প্রথমেই যেটা আমাদের মানে 2024-এর ফেব্রুয়ারি, সরি 25-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা নিয়ে আমরা আলাপ করেছি দলীয়ভাবে। এটা বলা হয়েছে যে এটা মামলাটা আপনারা অনুগ্রহ করে একটু সংশোধন করে, ওর একটা অনুচ্ছেদ সংশোধন করে মামলাটা পরিচালনা করুন। আজ অব্দি যেটা শুনলেন, জাহিদ ভাই, অলরেডি নির্বাচন চলে এসেছে। আপনি এই যে নির্বাহী আদেশে এই যে ঝুলন্ত করে রেখে দিলেন একটা দল, যেটার প্রপার ওয়েতে রিকনসিলিয়েশন প্রসেস হিসেবেই একটা বিচারিক ব্যবস্থার মুখোমুখি হয়ে তাদেরকে পুনরায় রাজনৈতিক ব্যবস্থায় হয় ফিরে আসবে, নয় দেশের মানুষ রিজেক্ট করবে, তার যে কোনো একটা, তাই তো? এইটার সুযোগ না দিয়ে আপনি নির্বাহী আদেশে না ব্যান্ড না, মানে কি বলবো, এটা একটা অদ্ভুত পরিস্থিতি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা পপুলিস্ট ডিসিশন নেওয়াটা খুব সহজ ছিল এই সরকারের জন্য, তারা সেগুলো নিয়েছে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিছু ছেলে পেলে গেল, কিছুই বলবো আমি, সংখ্যাটা কিছু, 20 কোটি লোকের দেশে একটা প্রকাশ্যে যদি সেই অর্থে, হ্যাঁ, কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে ওই সময় কিন্তু দেশের মানুষ ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট আওয়ামী লীগ নট বাই এনি মিন। কাজেই ওইটা একটা রাইট টাইম ছিল বিচারিক ব্যবস্থা মানে শুরু করে দেওয়ার। সেটা না করে আপনি কোথায় গেলেন? আপনি গেলেন কুইক ডিসিশনে। এগুলো তো আমরা দেখে এসেছি, জামাত ইসলামীকে নিষিদ্ধ দেখেছি, ছাত্র শিবিরকে নিষিদ্ধ দেখেছি, যখন সরকার যেভাবে চাইছে। তাহলে যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, মানবিক মর্যাদার কথা বলা হচ্ছে, নাগরিক অধিকারের কথা বলা হচ্ছে, সবগুলোই কিন্তু কোনো না কোনোভাবে প্রশ্নের মুখে আপনি ফেলছেন। আওয়ামী লীগ প্রশ্নে আমার কথা হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতে কখনোই এই দলটা, এই যে দুইজন না 5 জন নিয়ে একটা মিছিল তারা করতে পারতো না, সেই জায়গাটা আমি বলবো যে সরকারের এটা হঠকারী আচরণ, এবং যা মানে খুব দূরদর্শী চিন্তা ভাবনা না করে স্রেফ আমাদের সময় কোনোভাবে দায়িত্বটা পালন করে আমরা বেরিয়ে যাই, পরবর্তী সরকার বুঝবে, এই গোছের আচরণটা এইটা আজকের এই দিনের জন্য, দিনের যে তৈরি হয়েছে এই যে পরবর্তী সরকার বুঝবে, পরবর্তী সরকার বুঝবে ধরে নেওয়া হচ্ছে যে পরবর্তীতে এখন বিএনপিকে অপেক্ষমান সরকার হিসেবে ভাবা হচ্ছে, পরবর্তী সরকার এসে আসলে কি বুঝবে আওয়ামী লীগের ব্যাপারে? তারা কি তাদের এই নির্বাহী আদেশটা বাতিল করবে, এরকম কিছু ভাবনা আছে আমরা তো বিএনপি? প্রত্যাশা করি এর মধ্যে আইনগত ব্যবস্থায় শুরু হয়ে যাবে, তাদের বিরুদ্ধে বাতিল করার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি ওই প্রসেসটাই পড়ে যাবে। যখনই আইনগত ওই প্রসেসে প্রক্রিয়া শুরু হলো, কিন্তু আইন, প্রক্রিয়া তো একটা শেষ হতে হবে, বা বিচার বিচার হতে হয়ে শেষ হতে হোক হবে, 1 একটা রায় বছর হতে হোক হবে। 1.5 বছর হোক, এখন আপনাকে এবার একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু ইম্পোজ করা যত সহজ, এটাকে অত কিন্তু সহজ নয় এটা থেকে বের হয়ে আসা। এই জিনিসটা রাজনৈতিক দলকে
অনেক দিক বিবেচনা করতে হয়। তখনকার পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পলিসি এবং দেশের মানুষের চাওয়া এই দুইটা সমন্বয়ে যেটা বেস্ট ডিসিশন হবে সেটাই করবে। এবার আপনি আসেন তাওয়া গরম হওয়া ঠান্ডা হওয়া, যেটা আমি জাহিদ ভাইয়ের সাথে একমত। দেখুন, আমার কথা হচ্ছে, আপনি বলছিলেন জামাত ইসলামের সাথে আমার কোনো সমস্যা নেই, আমি জামাত ইসলামের সাথে বসতে যাব কেন? আমার ট্রাবলটা হচ্ছে জুলাই সনদের যেই ভার্সনটাই আমি সই করেছি, আমাদের দল সই করেছে, আমাদের মতদ্বৈততা সহ, আমাদের মতৈক্য হওয়া হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ যেই ভার্সনটাই আমরা সই করেছি এবং প্রক্রিয়া হিসেবে যেগুলো আলাপ আলোচনা হয়েছে সেগুলোর বাইরে যে একটা সুপারিশমালা সহ যেটা পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে এই আপনার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, যেটার প্রধান আবার ডক্টর ইউনূস, সেইটা নিয়ে আমাদের আপত্তি তো ঐক্যমত্য কমিশনের এই সুপারিশ তো জামাত তৈরি করেনি, করতে পারে গোপনে, কিন্তু আমরা তো জানি না। এই সুপারিশ তো আর এনসিপি তৈরি করেনি, এই সুপারিশ তো প্রকাশ্যে ঐক্যমত্য কমিশন, যেটার প্রধান ডক্টর ইউনূস, সে সেই সুপারিশ দিয়েছে। আমাদের সমস্যা তো জামাত ইসলামী কি চাইছে দল হিসেবে ওটা তার ব্যাপার, তারা চাইতেই পারে, যা খুশি চাইতে পারে, কিন্তু আমি যেই সইটা দল হিসেবে আমার সইটা তারা নিয়েছে জুলাই সনদে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ করা ছিল, আমাদের কোন কোন মতের বিষয়ে আমরা একমত হইনি, একমত হয়েছি সবই উল্লেখ ছিল, কিংবা এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াতে 270 দিন, অলমোস্ট 2.5 মাস আলোচনা হয়েছে, 270 দিন কিংবা অটোমেটিক্যালি সংবিধানে সংযুক্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলো তখন আসেনি। ফলে বিএনপির কমপ্লেন তো সরকারের প্রতি, বিএনপির মানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা তো সরকারের প্রতি। জামাত ইসলাম এখানে কে? সরকারকে নিযুক্ত করেছে যে সমস্যা সমাধান করুন, এবং করলে সেটা তারপরে সরকার তো বলেছে আপনারা বৈঠক করে সমাধান কেন করুন, কেন আলোচনা আমাদের করুন। না, কিন্তু শারমিন, আপনার সাথে আমার সমস্যা, আমি জাহিদ ভাইয়ের সাথে বসবো কেন? একটু বলবেন কাইন্ডলি। আপনার সাথে তো আমার ট্রাবল, আপনি হোস্ট, টক শো হোস্ট, হুম, আপনি হুম, কিন্তু এই জায়গাটাই কিন্তু সুপ্রিম আমাদের তিনজনের মধ্যে, হুম। ঠিক আছে? আমার ট্রাবল আপনার সাথে, আমি জাহিদ ভাইয়ের সাথে বসবো কেন? জাহিদ ভাইয়ের আমি দুইজনই তো এখানে আলাদা রাজনৈতিক দল, আমার তো কোনো প্রয়োজন নাই। আমার সমস্যা, আমার প্রশ্নের উত্তর তো আপনি দেবেন। আপনি আমার যে সইটা নিয়েছেন, আপনি আমাকে অ্যান্সার করেন যে আপনি ওই ডকুমেন্টটা, যদি আপনি ওইটা নিয়ে প্রসিড করেন, আমি আপনার সাথে আছি, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু যেই ডকুমেন্টে আপনি কিন্তু সুপারিশ ওই যে হিসেবে পেশ ওখানে তো করলেন, প্রবলেম আছে, আরো ওখানে তো শুধুমাত্র সরকারের সাথে সমস্যা না, সরকারের সাথে মানে সমস্যা হলে এনসিপি সেই ডকুমেন্টটা সই করলো না, অতএব সমস্যার কিন্তু ওই মানে তখন থেকে রয়েই গেল। জামাত ইসলামও তখন থেকে চাপ দিয়ে যাচ্ছে যে বাস্তবায়ন না হলে তারা আবার স্বাক্ষর তুলেও নিতে পারে, মানে সেটা বর্জনও করতে পারে, এরকম একটা আভাস তাদের ছিল, মানে ছিল তো। সরকার তো সেই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করতে গিয়ে এরকম একটা লেজে গোবরে অবস্থা করলো, তাই নয় আসলে কি? এনসিপির বিষয়টা হচ্ছে, এনসিপি নতুন দল, তাদের জন্য এটা প্রথম নির্বাচন, কখনোই নির্বাচন করেনি। তারা কখন কোন বিষয়ে এসে কোন পয়েন্টে এসে এগ্রি করবে এটা তাদের ব্যাপার। জামাত ইসলামী যেদিন জুলাই সনদ সই হয়, আমার যদি ভুল না হয়ে থাকে, সেদিন সকালবেলা পর্যন্ত তারা বলেছেন যে জুলাই সনদ সই করবো না বলে, হুম। তারা শুধু এই সেরেমনিটা দেখতে যাবেন, এই ধরনের একটা ভাইব দিয়ে যে সই করে এসেছেন। ফলে জামাতের কোন কথাটাকে যে আসলে খুব সিরিয়াসলি নেওয়া যায়, বা পারম্পর্যের একটা বিষয় থাকে রাজনীতিতে, কিংবা রাজনীতিতে বলা বক্তব্য দল হিসেবে কোন কোন হুম। দলের প্রতি আপনি আস্থা রাখতে পারেন যে ওরা এটা বলছে তার মানে মিন করছে, জামাত আসলে সেই দল নয়। ফলে তারা এখন যতই বলুক, ফাইনালি নির্বাচন মানে নির্বাচনের সময় ঘেনি আসুক কিংবা সরকার ঘোষণা করুক তারা কোন প্রক্রিয়া এটা চাইছে, মানে তারপর আমরা দেখি। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে ওই যে মানে তাহলে আপনারা কি করবেন? দলগুলোর সাথে বসবেন না, বা জামাত আপনাদের ডাকলো, আপনি বলছিলেন যে আলোচনার মাধ্যমে সমাধান হতে গেলে রাজপথে, সেই আলোচনার জায়গাটায় যদি আপনারা না যান, আপনাদের কৌশলটা কি তাহলে? জামাত বলছে তারা কিন্তু যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিচ্ছে, দাবি আদায় না হলে তারা সেই ঘোষণা তারা দিয়ে রেখেছে, যমুনার সামনে অবস্থান করবে, এই অবস্থান করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আবার এবার জামাত যাচ্ছে অবস্থান করতে, কি হতে পারে, আপনারা কি করতে পারেন, সেটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে একটি এটা শুনতে চাই যে এই যে জামাত আসলে অবস্থান কর্মসূচি ঘোষণা করছে যমুনার সামনে দাবি আদায় না হলে, আগামীকাল আমরা জানতে পারছি যে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। মনে হয় যে এই যে যেটি মাহমুদুর রহমান বান্না বলেছিলেন গন্ডগোল পাকিয়ে রেখেছেন ডক্টর ইউনূস, সেই গন্ডগোলটা ছুটবে তার ভাষণে, এরকম কোনো ফর্মুলা কি তারা আবিষ্কার করেছেন? আমার মনে হয় না। আসলে আমরা যে বিষয় নিয়ে জামাতকে আন্দোলন করতে দেখছি, এটা জামাতের আদৌ মূল দাবি বলে আমি বিশ্বাস করি না। আমি খুব সোজা সাপটা কথা বলছি। মূল দাবি কি আহ বলে হাবি- মনে হয় তাহলে? হাবিবা এটা একটু আপা শুনি। আছেন, সব উনি রাজনীতিবিদ, অ্যাক্টিভলি রাজনীতি করেন। আমি একটা কথা বলতে চাই, এটা আমাদের দেশে বলে না, সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো অনেক সময় প্রকাশ্যে অনেক কথা বলে যেটা আসলে তার মূল কথা না, সেইটা হয়তো সামনে আনে। আমি জামাত যে দুটো দাবি নিয়ে মাঠে নেমেছিল, প্রথম একটা হচ্ছে লোয়ার হাউসের পিআর, তারপর গণভোট আগে হতে হবে, এখন তার সাথে আবার এটা ছাড়া এটাকে তারা এখন নির্বাচনের সাথে রিলেট করে ফেলছেন। এগুলো প্রত্যেকটা প্রক্সি যুদ্ধ। জামাত আসলে এগুলো এনে চাপ তৈরি করতে চাইছে সরকারের উপরে, আমি মনে করি না। জামাত আসলে হুম। চাপ তৈরি করতে চাইছে বিএনপির উপরে, এটা আমি অনেক দিন থেকে বলছি। আমার এই হাইপোথেসিসটা
কারো কাছে সঠিক মনে হবে কিনা জানি না, গত 4 মাস থেকে বলছি, যখনই তারা লোয়ার হাউসের পিআর এর কথা বলছেন তখন থেকে। দেখুন, এবং আমি জানি না কিছুদিন আগে আপনাদের চোখে পড়েছে কিনা, একটা জাতীয় দৈনিকে তারা একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা আমি অনেক দিন থেকে করছি, সেটা হলো জামাত আসলে বিএনপির কাছে ছাড় চায়। জামাত বিরোধী দলে থাকবে সেটা পছন্দ করছে না। জামাত বিএনপির সাথে জোটে নির্বাচন করতে চায়, সরকারেও থাকতে চায়। এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল কে হবে। ওই পত্রিকা লিখছে যে আওয়ামী লীগের লোকজন ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, জাতীয় পার্টি সহ যারা আছে তারা দাঁড়াবে। এটা আমি দীর্ঘদিন থেকে বলছি একটা কারণে, জামাত সম্পর্কে একটা বাজে ধরনের ইনফ্লেটেড পারসেপশন তৈরি হচ্ছে জামাতের কারণে। আপনার আমার মতো যারা আমরা মিডল ক্লাস আছি, আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে যাই, কিন্তু আমরা আসলে সোশ্যাল মিডিয়ার অনেক কিছু মিস করি। সোশ্যাল মিডিয়া যে কতগুলো ইকো চেম্বার তৈরি করে, সোশ্যাল মিডিয়ার যে কতগুলো অ্যালগরিদম আছে, আপনাকে একটা ইলুশন আপনার সামনে নিয়ে আসে, আমি অনেকে হয়তো সেভাবে খেয়াল করি না। ফলে সোশ্যাল মিডিয়ার কারণে, জামাতের শোরগোলের কারণে অনেকের মনে হয়েছে জামাত তো মনে হয় এবার অনেক ভালো কিছু করে থাকবে। এই যে আমি আপনাকে বলছি, আপনি যদি শারমিন একটা পোল দেন আগামীকাল 48 বা 72 ঘন্টার জন্য, আগামী নির্বাচনে কে সরকার গঠন করবে বলে মনে করেন, ওই পোলে জামাত বিএনপি চাইতে 3 গুণ ভোট পাবে কমপক্ষে। হুম। কেন পাবে? আপনার এই পোল, এটা আমার আমার ব্যাখ্যা, জামাত তাদের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেবে যে সবাই ভোট দাও। হুম। তো সবাই ভোট দিয়ে বিএনপি চাইতে 3 গুণ ভোটে বলবে যে তারা সরকার গঠন করবে। এখন সমস্যা যেটা দাঁড়াচ্ছে, এই যে একটা ইলুশন তৈরি হয়েছে জামাত সরকারই গঠন করে ফেলতে পারে। আমি আমার আশেপাশে কাউকে কাউকে বলতে শুনছি, সেই জামাত যদি নির্বাচনের পর দেখা যায় 25 সিট পেয়েছে, 25, 30, তখন জামাতের রাজনীতি ইটসেলফ ধ্বংস হয়ে যাবে। জামাতের টপ লিডাররা জিতে আসবে কিনা সেই গ্যারান্টি নাই। জামাতের সভাপতি জিতবেন, খুব সংশয় আছে। নায়েবে আমির জিতবেন, মানে আমির জিতবেন, নায়েবে আমির জিতবেন, খুব সংশয় আছে। তাই যদি হয়ে থাকে, জামাত আসলে নির্বাচন নিয়ে, এবং খেয়াল করবেন নির্বাচন নিয়ে, আমি হাঙ্কি পাঙ্কি শব্দটা ব্যবহার করছি, হাঙ্কি পাঙ্কি হুম। আসলে তাহের সাহেবের শব্দ, এই জন্য হুম। আমি নির্দ্বিধায় ব্যবহার করছি। জামাত হাঙ্কি পাঙ্কি করছে, নির্বাচনের সাথে রিলেট করছে। খেয়াল করুন, এই প্রথম তারা গতকাল স্পষ্টভাবে আমির বললেন, 26 সালে যদি নির্বাচন দেখতে চাও তাহলে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং হুম। গণভোট আগে হতে হবে। তার হুম। মানে উনি এটা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু উনি করছেন কি, তুমি যদি নির্বাচন চাও, তো এই বার্তাটা কার কাছে? বিএনপির কাছে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা সবাই জানে। তো তাই যদি হয়ে থাকে, সুতরাং তোমার নির্বাচন এনশিওর করতে হলে তোমাকে আসলে এই নেগোসিয়েট করতে হবে। এখন এই জুলাই সনদ টনদ আসলে প্রক্সি ওয়ার, মূল ওয়ারটা হচ্ছে জামাতের সাথে বসো, বসে তার সাথে আসন সমঝোতা করো, তাকে আসন ছেড়ে দাও, দিয়ে টিয়ে তাকে একটা সম্মানজনক সিট সে পাবে, সে সরকারে থাকবে, এগুলো নিশ্চিত হলে জামাত এসব থেকে সরে আসবে বলে আমি বিশ্বাস করি। একই কথা প্রযোজ্য এনসিপির সাথে, খুবই কড়া কড়া কথা। এমনকি যমুনা ঘেরাওতেও তারা সমর্থন দেবে বলছে। এই এনসিপি গিয়ে তারা বিএনপির লোকজনের সাথে বসে সিট নিয়ে আলোচনা করছে না করছে, এইটা খুবই নন ইনফরমেশন। এবং আমরা খেয়াল করছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি ফাঁকা রেখেছে এমন একটা সিটে গিয়ে তিনি নতুন করে ভোটার হচ্ছেন, এইটুকু তো অঙ্ক মেলানো খুব কঠিন কিছু না। হুম। তো এনসিপিও কঠোর থাকছে যাতে বিএনপি তাদের সাথে একটা বেটার নেগোসিয়েট করে। এগুলো আসলে জি। মূল ইস্যু, এটা পলিটিক্যাল ইস্যু। ডক্টর ইউনূস যেটাই করুন না কেন, আচ্ছা। শেষ জি। পর্যন্ত এটা আসলে এই জায়গায় সেটেলমেন্ট না হলে সমস্যা হবে। জি, আপনার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি মাহমুদা হাবিবার কাছ থেকেই জানতে চাই যে আসলে এরকম কিছু হচ্ছে, মানে বিএনপির অঙ্কটা কেমন? জামাত অঙ্ক কষে এই সমীকরণ, মানে এইটা বের করছে যে আসন সমঝোতা করে তারাও সরকারের অংশ হয়ে থাকতে চায়, তারা বিরোধী দলে যেতে চায় না বা ভোট কম পাবে, যেটি আসলে আমি যদি ডাক্তার জাহিদের হাইপোথিসিসটাকে নেই এবং আপনার কাছে জিজ্ঞেস, আপনারা কি আসলে এই আসন সমঝোতার ব্যাপারে অন্তরালে জামাতের সাথে আলোচনা হচ্ছে? ঢাকা 10 আসনটা কি আসলেই আপনারা আসিফ মাহমুদকেই ছেড়ে দিলেন? এই বিষয়গুলো তো জনমনের প্রশ্ন আছেই, কি বলবেন? দেখুন, এটা যতক্ষণ দল থেকে ঘোষণা না দেওয়া হবে যে কোন অংশ কার বা কোন আসন কার জন্য ছাড়া হয়েছে, বলার কোনো সুযোগ নেই। তবে আমি একটা জাহিদের এই বিষয়ের সাথে সম্পূর্ণ সম্পূর্ণ একমত। আপনি যদি, এটা শুধু বাংলাদেশে না, আপনি যদি যে কোনো বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে, বিশেষ করে যেখানে জোটের প্রবণতা আছে, যেমন আপনি ভারতের কথা আপনি চিন্তা করেন, আপনি অন্যান্য দেশগুলো যারা দুটো তিনটা দল মিলে একটা বড় দলের সমকক্ষ হওয়ার চেষ্টা করে, কিংবা বড় দল থেকে আসনের সমঝোতা অথবা জোটের আশা করে, এই খেলগুলা শুরু হয়ে যায়
যায় 3-4 মাস আগে থেকে। এটা তো আসলে ইলেকশনের আগের দিনের খেলা নয়। এই খেলাটা আপনাকে বেশ আগে থেকে খেলতে হবে। এটা কি হয়, মাঠে এসে শক্তিমত্তা প্রদর্শন করতে হয়। এইখানে আপনার লেভারেজ এক্সচেঞ্জের ব্যাপার আছে। একটা দল আরেকটা দলের সাথে জোট কেবল তখনই করে যখন উভয় পক্ষরই উপকৃত হওয়ার সুযোগ থাকে। ফলে এই জায়গাটায় প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে গরমাগরম কথাতে কেউ কারো চেয়ে পিছিয়ে নাই। আপনি যেদিকেই তাকান না কেন, আপনি এনসিপির কথা শুনলেও মাথা ঘুরতে থাকে, জামাত ইসলামের কথা তো মনে হয় যে গোটা বাংলাদেশটাই যেভাবে চাইবেন তারা সেভাবে মুভ করতে পারবেন। এই জায়গাটাই সিট সমঝোতা এবং জোট বিষয়টাই মূল। যে যাই বলুক না কেন, এইটা ছাড়া অন্য কোনো কিছু এখানে না। আমি জানি আমার এই কথার পরে টকশোতে হয়তো বা আপনার এই কি বলে রানিং অবস্থাতেই 2000 বট এসে অ্যাটাক করবে, কিন্তু আমি অনেক নির্বাচন এই ধরনের আলাপ আলোচনার দেখে এসেছি। যেহেতু আমি ভোটার হয়েছি আগে, আমি অ্যাটলিস্ট 2টো নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টে দেখেছি, কাজে আমার ধারণা আছে। এবং প্রকাশ্যে যেটা বলা হয় সেটা যে কখনো কখনো বিশেষ করে নির্বাচনের আগে তো ছোট দল, মাঝারি দল, এদের কোনো কথাই আসলে আমলে না নিয়ে এদের অ্যাকশন গুলো যদি আপনি দেখতে থাকেন, ওই অ্যাকশন গুলোতেই বলা যে অ্যাকশন গুলো তাদের কোনো কথা আমলে না নিলাম, কিন্তু বড় দল হিসেবে আপনাদের তো কথাই আসছে না, আপনারা তো কিছুই বলছেন আমরা না। তো 63টা সিট এখন পর্যন্ত ঘোষণা করিনি শারমিন। আমরা তো এই জায়গাটায় কোনো ধরনের গোপনীয়তার আশ্রয় নেইনি। আমাদের 237টা সিট যখন তার মানে ঘোষণা এরকম করা সম্ভাবনা হয়, আছে যে আপনাদের সাথে জামাতেরও কোনো আসন সমঝোতা দেখুন হতে পারে? জামাতের বিষয়টা আলাদাভাবে আমার কিছু বলার নাই, তবে এইটুকু আমি জানি যে আসন সমঝোতা আমাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথেই হওয়ার কথা। এছাড়াও আমি এনসিপির বিষয়ে বলতে পারছি না, তবে এটুকু আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশে যে কয়টা দল রাজনীতি করে প্রত্যেকের সাথে অপ্রকাশিতভাবে এক ধরনের যোগাযোগ রেখেছেন। তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যে কোন ভাবে জোট করলে, দেখুন বিরোধী দল নিয়ে তো খুব স্পষ্ট করে জামাত বলেই দিয়েছে তারা বিরোধী দল হতে চায় না। আপনি যতই যাই বলুন, গত 54 বছরে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জামাত যেই অবস্থায় এই মুহূর্তে আছেন রাজনৈতিকভাবে, এটা তারা কখনো এই ধরনের এত হিউজ লেভারেজ, তারা এই হিউজ কমফোর্ট, হিউজ কি বলবো এসেন্স অফ পাওয়ার অথবা কমফোর্ট অফ পাওয়ার তারা কখনো এনজয় করেননি। ফলে এখন যে বিরোধী দলে বসার চিন্তাটা বড় কঠিন তাদের জন্য। আর এনসিপি তো জন্মই হয়েছে পাওয়ারেরই ছত্রছায়ায়, ফলে এটা তাদের জন্য বেশ টাফ। কিন্তু তারপরও আমার প্রত্যাশা এনসিপির প্রতি যে তারা যদি শুধু এবার পার্টিসিপেটও করে পলিটিক্যালি, এটা তাদের জন্য একটা হিউজ গেইন। বিএনপির বিষয়টা, এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এবং এটা আটকে যাচ্ছে। জি, মাহমুদ হাবিবা, আপনার কানেকশনটি কোনভাবে আপনি জি আপনি আচ্ছা, আমি আমি কি এখন হ্যাঁ, এখন শুনতে আপনাকে আবার পাচ্ছেন? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাঝখানে একটু আটকে আটকে যাচ্ছিল, এই জন্য থেমে যাচ্ছিলাম আচ্ছা আমি। আচ্ছা। তাহলে আমি আসলে এই প্রশ্নটাও শুরুতে করছিলাম, আপনাদের কৌশল কি? আপনারা কি করবেন? জামাত তো এই যে যেটাই বলি না কেন বারবার তাওয়াগন শব্দটা, সেই ডাক্তার তাহেরের শব্দটাই আসছে। তারা নানান রকম কর্মসূচি দিচ্ছে, মাঠে কর্মসূচি দিচ্ছে, যমুনার সামনে কর্মসূচি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। আপনারা আসলে কি করবেন? আপনারা প্রতারিত হয়েছেন বলে এখানেই থেমে নো থাকবেন নো, নাকি আমরা আপনাদের তো অবস্থাটাকে গতকালকে আমি আসি? জি, হ্যাঁ বলেন, জি শেষ করেন গতকালকে তো তাহলে, আমরা জি। সংবাদ সম্মেলনও করেছি, খুব সুস্পষ্টভাবে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো মনেই করে না যে মাঠে নামার প্রয়োজন আছে, অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটা ইনাবে আমাদেরও, তার বিরুদ্ধে মাঠে যে যাওয়ার প্রয়োজনটা কি? সরকার যেখানে চাইলে 100 ভাগ সবাইকে সন্তুষ্ট না করতে পারুক, মোটামুটি ভাবে দেখুন আলাপ আলোচনাটা আর রাজনৈতিক দলের মধ্যে কোনোভাবে সীমাবদ্ধ না, ভিতরে নাই শারমিন। এটা এখন এন্টায়ারলি চলে গেছে সরকারের কোর্টে এই বলটা। কাজে সরকার এখন এই জায়গাটি কিভাবে রেসপন্স করবেন, কিভাবে তিনি তার দায়িত্বটা পালন করবেন, সেটার উপরে নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে ভাববে। মাঠে যাওয়ার চিন্তা আমরা রাখিনি এবং অদূর ভবিষ্যতেও নাই, যদি না বিশেষ কোনো অঘটন ঘটে। এখন যেটি যে জামাত তো বলে রাখছে যে তাদের দাবি না মানা হলে তারা নানান রকম ব্যবস্থা নেবে, সামনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। অতএব সরকারও কি করতে পারে, আমি ডাক্তার জাহিদ আপনার কাছে শুনতে চাই। কি মনে হয় আগামীকাল ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন? ডক্টর ইউনূস আসলে আপনার কোনো প্রেডিকশন আছে কিনা, তিনি কি বলতে পারেন, সমাধানের উদ্যোগটা কিভাবে নিতে পারেন? কারণ তার যে সহসভাপতি সেই ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনির হায়দার, তারা তো এখন দেশের বাইরে আছেন। ক্যামেরার সামনে আছেন বা জাতির সামনে এখন আসতে পারবেন একমাত্র ডক্টর ইউনূসই। সেখানে তিনি আসলে কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন? তারই আসা উচিত। ওনার পাপের প্রায়শ্চিত্ত ওনাকেই করা উচিত হবে। পাপ বলতে এটা বোঝাচ্ছে, ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান উনি উনি খুব বেশি এনগেজ ছিলেন না। আলোচনা মূলত চালিয়ে নিয়ে গেছেন ভাইস চেয়ারম্যান জনাব আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা। কিন্তু উনি তো এটার
চেয়ারম্যান, সুতরাং এর মেইন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যেটা বলি আমরা, সেটা তাকে নিতে হুম। হবে। এবং সর্বশেষ যে সংকট তৈরি হয়েছে সেটা ওনার কারণে হয়েছে। এবং আমি আশা করব তারা প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন। পত্রপত্রিকায় কিছু আভাস আসছে, আমি সেই আভাসের কথা যদি বলি এটা খারাপ হবে না। সেটা হলো গণভোট, আসলে গণভোট আগে না গণভোট নির্বাচনের যেটা মেইন সংকট না, মেইন সংকট আসলে গণভোটে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না। মানে হুম। বিএনপি আলোচনা করেছে এইটা জেনে। আপনি তো আসলে একটা খেলার আগে রুল জানছেন, রুলস অফ দ্য গেম আপনি জেনে গেছেন, এবং আপনি জানেন যে ঠিক আছে আমি কিছু ছাড় দেব, কিন্তু আমি কিছু কিছু জিনিসের নোট অফ ডিসেন্ট দিতে পারবো যেটা আমি হুম। ক্ষমতায় আসলে বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবো না। যারা যার মতো ক্ষমতায় আসবে সে তার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকিগুলো করবে, গণভোটেও নোট অফ ডিসেন্ট যাবে, এটা জেনেই বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করেছিল, কারণ জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি যে ডকুমেন্টে স্বাক্ষর করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্ট, তার নোট অফ ডিসেন্ট গুলো লেখা আছে ক্লিয়ারলি, যে কেউ পড়লেই দেখবেন। এখন পত্রিকায় দেখলাম যে সরকার এরকম অবস্থান নিতে পারে যে নির্বাচনের দিনই গণভোট হবে এবং গণভোটে নোট অফ হুম। ডিসেন্ট থাকবে না, তবে দলগুলো তার তার নোট অফ ডিসেন্ট বিবেচনায় নিয়ে সংস্কার করতে পারবে গিয়ে। এই ধরনের একটা কথা বলা হচ্ছে। যদি সেটাও হয় এটা মোটামুটি মন্দের ভালো। এটা যদি হয় তাহলে আবার ওই যে সমস্যাটা এখন যেটা দাঁড়িয়েছে, আপনি সব পক্ষকে আর আসলে স্যাটিসফাইড করতে পারছেন না। যদি এই আমি যে কথাটা বললাম যদি শেষ পর্যন্ত এটা হয়, তাহলে এটা আসলে জামাত এবং এনসিপি তারা যে ধরনের দাবি জানাচ্ছিল, মানে আমি একটু frankly একটা কথা বলি, জামাতকে আমি সংস্কারের সোল ডিস্ট্রিবিউটর, সোল এজেন্সি নিয়ে নিতে দেখছি। শারমিন, আমরা এই মাঠে বহু বছর ধরে আছি। মানে কি হচ্ছে না হচ্ছে রাজনীতিতে, শেখ হাসিনার বিরুদ্ধে সংস্কারের কথা কারা বলছে কি বলছে, শেখ হাসিনার সময় পর্যন্ত বিএনপির সাথে গণজাগরণ মঞ্চ অনেকগুলো মৌলিক কাঠামোগত সংস্কার নিয়ে দীর্ঘ ডিবেট করেছে। তার আগ থেকে একটা সংগঠন রাষ্ট্রচিন্তা, পরে তারা এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে একটা দল হয়েছে, তারা এই সাংবিধানিক সংস্কার নিয়ে বহু বছর থেকে কথা বলছে। আমি কোনোদিনও জামায়াতে ইসলামীকে দেখি নাই সংস্কার নিয়ে কথা বলছে। আর ইসলামী আন্দোলন তো ব্যস্তই ছিল শেখ হাসিনার যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন সেগুলোতে পার্টিসিপেট করে করে তাকে বৈধতা দানে। আজকে হঠাৎ করে তারা এরকম হয়ে দাঁড়ালেন। ফলে এই যে অত্যন্ত জেহাদি অত্যন্ত জঙ্গি একটা অ্যাটিটিউড নিয়েছে যে আমার এটা লাগবেই, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে, ডক্টর ইউনূস যদি ওই ঘোষণা দেন তাহলে তারা এটাতে বেঁকে বসার চেষ্টা করতে পারেন। এবং ওই যে বলেছি মূল সমস্যা হুম। আসলে এটা বা ওটা না, সব তারা মেনে নেবেন যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু বলে রাখা জরুরি মনে করি, বিএনপি একটা ঐতিহাসিক ভুল হবে এই যাবতীয় চাপে যদি তারা মনে করে নির্বাচন যদি অনিশ্চয়তার প্রশ্ন তৈরি হয় জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ইলেকশন করা। মানে কেউ কেউ এই আলাপটা করছেন, আমি আপনাকে জানাই, আমাকে গুরুত্বপূর্ণ একজন মানুষ এভাবেই বলছিলেন যে বিএনপিতে এবার পরের সরকারটাকে সবাইকে নিয়ে জাতীয় সরকার করতে চায়, সবাইকে ছাড় দিয়ে। হুম। তো ঠিক একইভাবে সবাইকে ছাড় দিয়ে একটা জাতীয় সংসদ করলেই তো হয়। বিএনপি ছাড় দিয়ে সবাইকে তার গুরুত্বপূর্ণ সংখ্যায় নিয়ে আসবে সংসদে। এবং আমাকে এমন একটা নাম্বারও বলা হচ্ছিল বিএনপি 200-র নিচে থাকবে, আর 100-র বেশি জামাত সহ অন্যান্য সিট, অন্যান্য যেসব দল আছে তাদেরকে ভাগ করে। সো এই যে জায়গাটা, এটা আলাপ আছে, কিন্তু বিএনপি একটা ঐতিহাসিক ভুল করবে জামায়াতকে যদি এবার তাদের সাথে সিট ছাড় দিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে। কারণ এবারই প্রথম সুযোগ এলো জামাত এবং ইসলামী দলগুলো অ্যাজ এ হোল তার কতটুকু পাওয়ার আছে। শাহজাহান ওমরের একটা কথা খুব ওই গত ইলেকশন আগে শোনা গেছে, হ্যাডাম, মানে জামাতে তো অনেক হ্যাডাম হয়েছে বলে তারা মনে করে, জামাতের হ্যাডাম ঠিক কতটুকু আছে এটা পরিমাপ করা ভবিষ্যতের নির্বাচনের জন্য দরকার। অ্যাট হুম। দ্য সেম টাইম জামাত এবং ইসলামী দলগুলোকে অন্য হুম। পাশে সরিয়ে ফেলতে পারলে বিএনপি একটা নিজের ডিফারেন্ট রাজনীতি, সেটা একটা মধ্যপন্থী রাজনীতি করে, সেটা খুব চমৎকার ভাবে এস্টাবলিশড হয়। আবার তার সাথেও যেহেতু কিছু ইসলামী দল আছে নির্বাচন করবে, ফলে মানে বিএনপি কে ও আওয়ামী লীগের মতো একেবারে ধর্মহীন হয়ে গেছে ধরনের প্রোপাগান্ডাও করা যাবে না। তো বিএনপির একটা মধ্যপন্থী যে অবস্থান সেটা খুব চমৎকার। তার উল্টো পাশে ডান এবং উগ্র ডান, মানে জামাতের চাইতেও উগ্র দল ওখানে আছে, রীতিমতো আফগানিস্তান সফর টফর করে আসা নেতারা হুম। ওনাদের সাথে আছে। সুতরাং ওই উগ্র ডানকে, তার ডানের বিরুদ্ধে বিএনপি চমৎকার ভাবে একটা রাজনীতি ডিফাইন করতে পারে, যেটা এই দেশে এবং দেশের বাইরে বিএনপি কে খুব ভালো সুবিধা জি। দেবে। আপনি বলছিলেন শাহজাহান ওমরের সেই শব্দটা হেডাম, তো জি। সাথে সাথে তিনি কিন্তু বলেছিলেন যে পিটার হাস বাবা, বাবা ভগবান পিটার হাস তিনি একদম আখ্যায়িত করেছিলেন। এবারে সেই বাবা পিটার বাবা বা ভগবান আসলে কোন দিকে আছে? আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে মানে নানান যে আলোচনা আমরা তার দিকে দেখছি বা শুনছি, মানে বাংলাদেশে একটা স্টেবল নির্বাচন হওয়া সেটার এক ধরনের আলাপ আছে। আবার বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে, এটা শুধুমাত্র আমেরিকা না, বাংলাদেশের পোস্ট 5 আগস্ট রাজনীতিতে পাকিস্তান, তুরস্ক,
এরাও বেশ পাওয়ারফুল হয়ে উঠছে, পাকিস্তানের একটার পর একটা ডেলিগেট আসছে। আমি কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক ধরনের খুব পক্ষে, মানে শেখ হাসিনার সময় যেরকম পাকিস্তানকে অচ্ছুত একটা দেশ করে রেখেছিল সেটা হতে পারে না। ওদের সাথে আমাদের সরাসরি জাহাজ যোগাযোগও নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে ব্লক করে রাখা হয়েছিল। একটা ইন্টারেস্টিং তথ্য এবার জানলাম, এই 5 আগস্টের পর পাকিস্তান থেকে জাহাজে কোনো কিছু যদি আপনি আমদানি করেন সেটাকে ম্যানুয়ালি এটাকে পরীক্ষা করতে হবে। তো এইটাই একটা নন ট্যারিফ ব্যারিয়ার, যার মাধ্যমে আপনি পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে পারতেন না। তো পাকিস্তানের সাথে সম্পর্ক সব ঠিক আছে, কিন্তু পাকিস্তানের সাথে আরো বেশ কিছু জায়গায় সম্পর্ক সম্পর্কে কোনো কোনো জায়গায় প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তো পাকিস্তান এবং টার্কি যদি অনেক বেশি ইনভলভ থাকে, এবং তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট আছে ইসলামিস্টদের সাথে, সুতরাং এখানে আমেরিকা বা পশ্চিমা ইউরোপ অন্যরা যারা খেলছে বলে মনে করি, খেলোয়াড় নতুন খেলোয়াড় যোগ হয়েছে এই ধারণা করা যাচ্ছে। সুতরাং তাদের অনেকেই হয়তো চাইবে জামাত আরো এম্পাওয়ার্ড হয়ে। আচ্ছা, এটি আপনি আপনার বিশ্লেষণ, ধন্যবাদ। আমি মাহমুদা হাবিবা, আপনার কাছে ওই মানে এই কোশ্চেনের রেশ ধরে যদি আপনি একটু বলেন যে এবারে বাবারা বা ভগবানরা আসলে কোন দিকে আছে, কাদের প্রতি সফট কর্নার তাদের আছে, আপনার এই বিষয়ে একটু ধারণা, আর তারপরে আপনাদের কৌশল এবং আরো কিছু বিষয় প্রশ্ন নিয়ে আমি আসি, এটা একটু ছোট্ট করে শুনি। এটা তো একটা জটিল প্রশ্ন করলেন, কারণ তাদের যে আসলে সফট কর্নারটা কাদের প্রতি আছে এ বোঝা বড় মুশকিল। তারা যে আসলে কখন কোন দিকে বৃষ্টি হয় আর কোন দিকে ছাতা ধরেন এটা বাবারাই আসলে ভালো বলতে পারবেন। তবে যেটা হয়, আমরা যখন বিভিন্ন আয়োজনে বা অনুষ্ঠানে যাই তখন দেখি যে মোটামুটি ভাবে ইসলামী দলগুলো তো গুরুত্ব পাচ্ছে। এবং ইসলামী দল আমাদেরকে বলতে, আমার বলতে খারাপ লাগে এই জন্য কারণ আমি ইসলাম ফোবিক পার্সন নই। আই এম ভেরি মানে স্ট্রংলি প্র্যাকটিসিং মুসলিম। স্টিল ইসলামকে ইউজ করে যে দলগুলো রাজনীতি করছে, আমরা যেটা প্রথাগতভাবে ভাবতাম যে ইনসার্জেন্সি শব্দটা এদেরকে কেন্দ্র করেই তো তৈরি করা হয়েছিল, কিন্তু এইবার এখন আমার ঠিক সেটা মনে হয় না। বরং একটু মানে অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে, যে আমি জাস্ট আমার অভিজ্ঞতা বলছি, ডিফারেন্ট ডিনার্সে তাদের ডিফারেন্ট যে গেট টুগেদার গুলো, সেইখান থেকে দেখা যায় যে এক ধরনের সহানুভূতিও হয়তো বেশি পাচ্ছেন তারা, কিংবা অ্যাটেনশনও বেশি পাচ্ছেন। ফলে তারা, এরা তো মানে আবারও বলি যে বিশেষ করে পশ্চিমা পশ্চিমা দেশগুলো কিংবা পশ্চিমা শক্তিগুলো যারা এই জিওপলিটিক্যাল গেমে আছে, শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কখনোই তাদেরকে দেখে বুঝতে পারবেন না তারা আসলে কার সাথে আছে। ফলে এটা ওই আমার আমার যে স্পেকুলেশন সেটুকু আমি বললাম। দেখুন, নোট অফ ডিসেন্ট এই ধরনের কথাগুলো নিয়ে যেটা ডক্টর জাহিদ বললেন, যে 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 বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে এইটা জাতির জানা প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? অত্যন্ত প্রয়োজন। আমি দুটো তিনটা আমরা কার্ড করেছিলাম এই নোট অফ ডিসেন্ট গুলো নিয়ে, আপনাকে দুটো তিনটা জাস্ট আমি একটু সময় দিলে বলবো। আমি আমাদের সরকারি কর্ম কমিশনের নিয়োগে ঐকমত্য কমিশনের প্রপোজাল ছিল যে 7 সদস্যের বোর্ডে 2জন হবে হবে সরকারি দল থেকে, আর 5জন হবেন বিরোধী দল থেকে। আপনি বুঝুন, সরকারি কর্ম কমিশন যে নিয়োগ বোর্ড, যে নিয়োগ যে সেটাতে 2জন হচ্ছে কেবল সরকারি দল, 5জন হচ্ছেন বিরোধী দল। আসুন আপনি দুর্নীতি দমন কমিশন নিয়োগের ক্ষেত্রে এইখানে যে ঐক্যমত্য কমিশনের প্রপোজাল, সেটাতে 7 সদস্যের বোর্ডে 1জন হবেন সরকারি দল থেকে, 3জন হবেন বিরোধী দল থেকে, 3জন হবে নিরপেক্ষ। আসুন আপনি ন্যায়পাল নিয়োগে, এখানে 7 সদস্যের বোর্ডে 2জন সরকারি দল, 3জন বিরোধী দল এবং 2জন নিরপেক্ষ। আপনি আমাকে বলুন তো, যে একটা সরকার, সে যেই সরকারই আসুক, তাকে কি আপনি ফাংশনাল হতে দিবেন না? আমাদের রাজনীতি তো ওই লেভেলে পৌঁছায়নি যে আমাদের ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে আমরা দেশের স্বার্থকে প্রাধান্য দিব এবং একটা সরকার ভালো কাজ করলে তাকে ফাংশন করতে দিব। এই মিনিমাম আস্থা, জুলাই সনদ নিয়ে একটা মিনিমাম আস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অন্য কোনো দল রাখতে পারেনি। এই যে বেসিক পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলছি, এগুলো কিন্তু সাংবিধানিক যতখানি তার চেয়ে অনেক বেশি কার্যকরী একটা ডিসিশন। এগুলো প্রতিটাই কার্যকরী ডিসিশন। একটা সরকারকে পরিচালনা করতে হলে তার এই টুলগুলোর প্রয়োজন আছে। আপনি এটা আমাদের প্রস্তাবনা কি, নোট অফ ডিসেন্ট প্রথমটায় আসুন, সরকারি কর্ম কমিশনে আমরা বলেছিলাম 2-2 রেশিও হবে সরকারি দল বিরোধী দল, অথবা 3-3 রেশিও হবে। আমরা বাকি ক্ষেত্রে একই কথা বলেছি, সমান সমান হওয়া উচিত, নিরপেক্ষ যারা থাকছেন তারা থাকুন। এই জায়গাটাতে আপনি প্রথমেই, যখন আমরা নোট অফ ডিসেন্ট নিয়ে কোথাও কথা বলি, তারা বলে দেন যে আমরা এটা পরিবর্তন চাই না। আমরা এটা পরিবর্তন চাই, কিন্তু আমরা ব্যালেন্স চাই। এককভাবে সরকারি মানে প্রাধান্যও না থাকুক, শুধুমাত্র বিরোধী দলের হাতে যে আপনি ছেড়ে দিচ্ছেন, কোন বিরোধী দলের হাতে? যে এই তার নিজের সরকারের বিরুদ্ধে যে মাঠে নামছে তাদের তাদের বিরুদ্ধে, যারা আজ অব্দি সরকারে এখনো একজন তাদের প্রতিনিধি বসে আছে, বাইরে যে দলটা আছে সে দল আজ পর্যন্ত সই করতে পারলো না জুলাই সনদ, তাদের প্রতি আপনি আস্থা যদি আমাদের প্রতি না থাকে, আমাদেরও তো আস্থা রাখার কোনো কারণ আমি দেখছি না। এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে কথা হচ্ছে, আমাদের 10-11টা পয়েন্ট, প্রতিটাই, বাকিগুলো আরো টেকনিক্যাল, ওগুলোতে আর না যাই, প্রতিটা নিয়ে কিন্তু এই ধরনের কথা বলার সুযোগ আছে। আপনি আজকে
কিভাবে ডিজাইন করা হয়েছে শারমিন আপনাকে একটু বলি। এই যে বললেন অপেক্ষমান সরকার, ডক্টর জাহিদ বললেন যে বিএনপিকে অপেক্ষমান সরকার বলা হয়, অথবা আপনি বললেন বোধহয় আলোচনার মধ্যে। এইটা মাথায় রেখে আপনি যদি সংস্কার করেন তাহলে কি রাইট হলো? আজকে থেকে 5 বছর পরে ধরে নিচ্ছি এই 5 বছর বিএনপি একেবারেই ভালো করতে পারলো না, 5 বছর পরে এনসিপি ক্ষমতায় আসলো, এনসিপি তো উঠে পড়া লাগবে কিভাবে এই সনদকে বাতিল করা যায়। তারাই বাতিল করবে, কারণ সরকার তাদের পরিচালনা করতে হবে যে। অথবা জামাত ইসলামী 10 বছর পরে আসো, তারা চেষ্টা করবে যে কিভাবে এগুলো বাদ হয়ে যায়, একটা যেন ব্যালেন্সে আসে। সরকারকে যখন আপনি একটা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য এই প্রতিটা অর্গান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের লোক বসানো বলতে তারা যেটা বোঝেন, দেশ একটা দেশ ওইভাবে পরিচালিত হয় না শারমিন। ফলে নোট অফ ডিসেন্ট গুলো স্পষ্টভাবে থাকা উচিত, সাধারণ মানুষের জানা উচিত যেটা আসলে সংস্কারের বিএনপি বিরোধী নয়। বিএনপি কোন জায়গাটা বিরোধী? বিরোধী হচ্ছে একচেটিয়া ভাবে বিভিন্ন অর্গানগুলোকে বিরোধী দলের হাতে তুলে দেওয়া হচ্ছে, ওইটাতে আপত্তি আছে। তারা তো এটাও বলতে পারতেন যে সুশীল সমাজ চলে আসুক, সুশীল সমাজ একটা মেজর রোল প্লে করুক, তা কিন্তু বলেননি। খেয়াল করুন আপনি শব্দগুলো, রাজনৈতিক দলের হাতেই ঘুরিয়ে ফিরিয়ে আপনি পাওয়ারটা দিয়ে রাখছেন কেন? একটু ঘুরিয়ে ফিরবো যদি এইভাবে বলি, গত 1 বছরে যত নিয়োগ, যত ডিসি, যত সচিব ইনারা দিয়েছেন, এই প্র্যাকটিস থেকে বেরোতে হয়তো কষ্ট হচ্ছে, তাই এভাবে তৈরি করা হয়েছে। এটা তো কোনোভাবে একটা প্রপার মানে ডিসকাশন আমার কখনোই মনে হয়নি। এটা এত মাথা মাথা লোকজন যারা এসেছেন, ইউএসএ থেকে যারা এসেছেন, তারা খোদ ইউএসএ তে বসে আজ অব্দি আপনি কি প্রধান বিচারপতি, আপনি যে দেশে বসবাস করছেন বা নাগরিক, আপনার প্রধান বিচারপতিকে বিরোধী দল দিচ্ছে? সম্ভব? কিন্তু এই দেশে ডেমোক্রেসি কি চলছে না? আপনি কেন এত ন্যারো ডাউন করে ফেলছেন? একটা সরকারকে ফাংশনাল করতে হলে তার কিছু কিছু জায়গায় অত্যন্ত তার স্ট্রেংথ থাকা অত্যন্ত জরুরি। সেটা আপনি সেনাবাহিনী প্রধানই বলুন, আপনি প্রধান বিচারপতিই বলুন, তার নিজের লোক হওয়ার প্রয়োজন নাই, কিন্তু সে তাকে ব্ল্যাকমেইল করবে এবং সরকারকে মানে উল্টে ফেলবে, এই সিচুয়েশন যেন না হয়। পাকিস্তান দেখুন, কথায় কথায় সরকার ভেঙে দিয়েছে। কেন পাকিস্তান একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট ডেভেলপ করেন আপনি বলুন? কারণ যেই যে বিচার বিভাগের যে ক্ষমতাটা ছিল, তারা সেটা এতবার অপব্যবহার করেছে যে এখন কিন্তু ওটা খর্ব হয়ে ওই দেশেও কিন্তু বিচার বিভাগের আর ক্ষমতা নেই। জি, আপনি আপনার যুক্তিগুলো স্পষ্টভাবে তুলে ধরছেন, কিন্তু আপনিও বলছিলেন যে আরো মানে কিছু বিষয় উল্লেখ করলেন, বলছিলেন বাকিগুলো আরো টেকনিক্যাল। এই টেকনিক্যাল কিছু বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে কিভাবে? এই প্রশ্নগুলো আমি সহ সবাই আসলে এই প্রশ্নগুলো করেই যাচ্ছে। কিন্তু স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা আয়োজনে গিয়ে বললেন মানুষ জুলাই সনদ বোঝে না, গণভোট বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। তো মানুষ যদি না বোঝে আপনারা এগুলোতে গেলেন কেন? বা আপনারা গণভোটের ব্যাপারে অ্যাগ্রিও করলেন কেন মাহমুদা হাবিবা? আর এখন এসে যদি কিছুদিন আগে গণভোট হয় তাহলে আপনাদের তো আপত্তি কেন? মানে কিছু এই জায়গাটুকু তো মেনে নিয়ে আগানো যায় নাকি যায়ই না? না, এটা মেনে নিয়ে আগানোর সুযোগ নেই। আপনার কারণটাও ব্যাখ্যা করছি। দেখুন, জুলাই সনদটা আমরা সবাই চেয়েছেন, জুলাই সনদটা হওয়াটাও প্রয়োজন ছিল, জুলাই সনদের প্রয়োজনীয়তাতে আমরা এটা একসাথে কাজ করেছি। আমরা তো বলিনি যে নোট অফ ডিসেন্ট আছে বলে আপনি এটা নিয়ে এগোতে পারবেন না। আমাদের আলাপ আলোচনা তো এইভাবেই হয়েছে, নোট অফ ডিসেন্ট নিয়ে যেন এটা ফার্দার এগিয়ে যায়। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি সাধারণ মানুষের কাছে যান, সে সেই ভোটটা দিতে আগ্রহী যেই ভোটে সে একজন জনপ্রতিনিধি পাবে। প্লিজ আপনি এটা বুঝুন। আমাদের দেশে গণভোট, যেটা গণভোটে আমাদের যে টার্ন আউট, ভোটার টার্ন আউট ইজ নট গুড। আপনি যে বলছেন, বারবার বলছেন, এই যে 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা বা আরো সংক্ষেপে করে আনা একটা সংক্ষিপ্ত ধরুন নোট অফ ডিসেন্ট সহ একটা হলো, পেপার হলো, আপনার কি ধারণা কত পার্সেন্ট লোক ভোট দিতে বেরোবে? তারা তো জেনুইন ভোটে আসবে এট বেস্ট 20%। আজকে ধরুন এরপরে 20% জনগণের ভোটে যে রেফারেন্ডামটা পাস হলো, আগামীতে 2 বছর 4 বছর 5 বছর 7 বছর পরে কোনো তুখোড় মানে কেউ যদি আসেন, আমাদের তো লয়ারদের শেষ নাই এবং তাদের বুদ্ধিরও কোনো শেষ নাই। আল্লাহ পৃথিবীতে মানে বোধহয় বুদ্ধির একটা খুব বড় অংশ আইনজীবীদের মাথায় দিয়ে দিয়েছেন। নানা জাতীয় বুদ্ধি তাদের মাথায় খেলতেই থাকে, শুভ এবং অশুভ। এই অশুভ মানে অত্যন্ত তুখোড় অশুভ বুদ্ধি সম্পন্ন কেউ এসে যদি বললেন যে একটা দেশে 20% লোক মাত্র ভোট দিয়েছে, মানে 80%-এর মতামত এখানে প্রতিফলিত হয়নি, কাজে এই গণভোটের রায় এটা সুপ্রিম রায় হিসেবে গ্রহণ করা যাবে না, এইরকম একটা কুতর্ক তুললেন, আপনি তখন কি করবেন? কি দরকারটা কি? আপনার জেনারেল ইলেকশন, আপনি এখনো মাঠে যান 2 দিন ভোট দিতে। শুনেন মহিলারা কি করে আপা, এবার একটু ব্যাখ্যা করি। সকালবেলা তারা রান্না বান্না শেষ করে ফেলে এটা একটা ডিফারেন্ট ওয়ে, জানে যে সকালে ভোট কেন্দ্রে চলে যেতে হবে, এখানে লাইনের ব্যাপার আছে। এই গণভোটের জন্য আসবেন আপা, মানে শারমিন আপা নিশ্চিত থাকেন, আপনি গণভোটের জন্য 15% প্লাস করতে এই সরকারকে স্ট্রাগল পেতে হবে। 20 তো আমি এক্সট্রা বলছি। আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আমি জাহিদ ভাই আমার চেয়ে বেটার বলতে পারবেন, দ্যাট ওয়াজ অলসো বিলো 20।
ওই টার্ন আউটটা আপনি খেয়াল রাখবেন। কাজে এই জিনিসটা কিছু কিছু জায়গায় আপনি একই দিনে যখন জেনারেল ইলেকশন হচ্ছে, জেনারেল ইলেকশনে সে সরাসরি একজন ভোটার, গ্রামাঞ্চলের ভোটার, তার সরাসরি স্বার্থ সংরক্ষিত মানে থাকার বা স্বার্থ রক্ষা হওয়ার একটা রাস্তা দেখে। কিভাবে? সে একজন এমপি পাবে, জি এমপির কাছে কি করবে, এমপির কাছে সে জি চাকরির জন্য যাবে, সে তার সমস্যা নিয়ে যাবে, ফলে ওই ভোটটা তার জন্য ইম্পর্টেন্ট, ওই আগ্রহের, এমপি জি তার জন্য স্পষ্ট। ইম্পর্টেন্ট। আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে এটা নিয়ে একটু সামারি শুনে, যে আসলে গণভোট জুলাই সনদ দিয়ে যে এখন যে দ্বান্দ্বিক অবস্থানে চলে গেছে বা গন্ডগোল পর্যায়ে পৌঁছে গেছে, সেটা নিয়ে আসলে আপনার কি মনে হয়, জনমনে এটা নিয়ে ধারণাটা কিরকম, মানুষ কি ভাবছে? একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো আমার। আমার আরেকটা মোবাইল আছে, একটা কানেক্টেড হয়েছি, কথার মধ্যে হুম। হঠাৎ করে ঢুকে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু কিছুক্ষণ আগে একটা নিউজ এসছে, উনি বিএনপির একটা প্রোগ্রামে গিয়ে বলছেন, ভেরি ইন্টারেস্টিং, তিনি বিএনপি এবং জামাতকে আসন সমঝোতা করতে আহ্বান জানিয়েছেন। ওনার একটা ও ও, ফর্মুলা এরকম: হুম। 150 সিটের মধ্যে 100 সিট বিএনপি এবং তার জোট, 50 সিট জামাত এবং তার জোট সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেবে, বাকি 150 আসনে ফ্রি কম্পিটিশন হবে। তিনি একটা ফর্মুলা দিয়েছেন যাতে জামাত এবং তার জোট নিশ্চিত 50 সিট পায়। এই মঞ্জু ভাই বিএনপির বিপ্লব সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হুম। আলোচনায় গিয়ে জানিয়েছেন। তো আমি যে ধারণাটা করছিলাম এটা বেরোতে শুরু করেছে, সম্ভবত হুম। এটাই তিনি তো প্রধান আগেও কারণ। আগেও তো তিনি এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন যে বিএনপি জি, আর এটা জামাত হ্যাঁ মিলে হ্যাঁ জোট করুক আর বাকি দলগুলো হ্যাঁ, বিরোধী দলে। হ্যাঁ বিরোধী দলে না ওটা বলেছিল, আর এই যে এখন আরেকটা ফর্মুলা যে হ্যাঁ 50টা হ্যাঁ। অন্তত সিকিউর করে দেয়া যাবে এটার মাধ্যমে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন গণভোট নিয়ে একমত, কিন্তু সাধারণ মানুষ আসলে এই জিনিসগুলো নিয়ে কতটুকু কি হবে না হবে খুব বেশি বদার থাকার কথা না। যদিও আমাদের এখন সচেতনতা বেড়েছে, মানুষ টকশো দেখে, গ্রামগঞ্জের মানুষ এবং অনেক ক্ষেত্রে শ্রমজীবী মানুষও টকশো দেখে, তারা কিছুটা হলে বোঝার চেষ্টা করেন। এগুলো খুবই টেকনিক্যাল, এগুলো বোঝা সোজা না, কিন্তু তারপরও তারা মোটামুটি বোঝার চেষ্টা করেন। কিন্তু হয় কি, গণভোট তো আসলে হয়, যেমন ধরুন আমরা একটা নতুন সংবিধান যদি লিখতাম, সংবিধান লেখার সিস্টেমটা কি, একটা গণপরিষদ হবে, সেখানে একটা সংবিধান আলাপ আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে তৈরি হবে, তারপর তো সেই সংবিধানটা গণভোটে যাবে, আমার নিয়ম যে তারা এটা অ্যাপ্রুভ করছেন কিনা। সো ভোট এভাবে হয়, এবং সত্যিকার অর্থে আমি একমত যে এই টেকনিক্যালিটিস গুলো বুঝে সবাই ভোট দেবেন এটা হয় না। তার ওই পার্টি লাইনে ভোট হয়, যে পার্টি তার হুম। সমর্থকদেরকে যেভাবে ভোট করাতে চান সেভাবেই তারা ভোট দেন। গণভোট আগে হওয়া নিয়ে আমার আরেকটা মারাত্মক ঝুঁকি আছে, আমি সেটা একটু বলতে চাই। সেটা হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা জাতীয় নির্বাচনই ঠিক মতো করতে পারবে কিনা, আমরা এই প্রশ্ন করছি ফেব্রুয়ারিতে। তো আমাদের এক্সপেকটেশন কি, রাজনৈতিক দলগুলোর আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং সবাই মিলে, সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি একত্র করে একটা নির্বাচন করবে। এখন গণভোট একটা আবার জাতীয় পর্যায়ে একটা গণভোট করার মাধ্যমে তাদের উপরে যে চাপ পড়বে, ওদের এত চাপ নেওয়ার সক্ষমতা আসলে নেই। ফলে হুম। তখন আওয়াজ হবে ওনাদের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, নির্বাচন তো ফেব্রুয়ারিতে করা যাবে না, ওটা আরো 6 মাস 1 বছর সময় লাগবে, দ্যাটস হাই প্রবাবিলিটি। তো হুম। সেই কারণে আমি মনে করি এটা হওয়া দরকার নেই। আমার একটা বটম লাইন আছে, আমি নির্বাচনটা মানে কি এমনিতেও ফেব্রুয়ারিতে আসলে হবে? কারণ জামাতের পক্ষ থেকে তো বলছে এই বিষয়টা। আম, আবার এনসিপিও বলছে যে নির্বাচন পেছালে দায় বিএনপি জামাতের, মানে পেছালে এই বিষয়টা কিন্তু অলরেডি পেছালে বিষয়টা চলে আসছে, কোট আনকোট পেছালে শব্দটা। এগুলো প্রত্যেকটা চাপের জন্য বলে আমি বিশ্বাস করি। ওই যে মঞ্জু ভাইয়ের ফর্মুলা, 50 সিট যদি নিশ্চিত হয় তাদের, তারা সুর সুর করে নির্বাচনে চলে আসবে, আমি একদম শিওর। মানে আপনি অনেক বেশি শোরগোল করে ফেলেছেন, 4টা ছাত্র সংসদে জিতে মনে হচ্ছে আপনি বাংলাদেশ জিতে গেছেন। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, জামাত এত নাকি ভোট পেয়েছে তারপরে তারা লোয়ার হাউসে পিআর কেন চায়? আমি এটা মানি যে আমাদের ভোটের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু আমাদের যে সিস্টেম, যে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেম, সেই সিস্টেমে যে আমাদের সিট আসলে বাড়বে না। তো এখন এই শোরগোলের পর আপনি যদি 25 সিট নিয়ে বেরোন, 20 সিট নিয়ে বেরোন, 30 সিট নিয়ে বেরোন, আপনার রাজনীতি আর থাকবে? থাকবে না। এটাই তাদের কাল হয়েছে, তারা নিজেদের জন্য নিজেরা একটা গর্ত খুঁড়েছে। এটা দিয়ে অ্যাপারেন্টলি খুবই আলোচনায় আছে। তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, না হলে এটা হবে, এগুলো বলছেন তারা আসলে ওই চাপের কারণে। আর আমি একটা কথা বলে শেষ করি আমার এই অংশ, হুম হুম। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এটার কারণটা আমি বলি, কারণটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি নিয়ে আমরা আলাপ খুবই কম করছি, এটা ডক্টর ইউনূস তো ভালো চালাচ্ছেন না ফর শিওর, কিন্তু যদি খুবই ভালো চালায় কোনো সরকারও, যে সরকারের সময় আনসার্টেন অবস্থা থাকে, অনিশ্চয়তা হচ্ছে বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু। আমরা খালি বিদেশি বিনিয়োগের কথা বলি, বিদেশি বিনিয়োগ বাদ দিন, দেশি যে বিনিয়োগকারীরা আছেন তারাও বিনিয়োগ করছেন না। মানুষ কিন্তু হুম। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছে ফেব্রুয়ারির জন্য। যদি দেখা যায় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, অর্থনীতি জাস্ট ক্র্যাশ করবে। ওই দেশ নিয়ে, এটা ডক্টর ইউনূস আরো থাকুক বা অন্য কোনো, ওই রহমান ব্রাদার্স এর কথা আছে, তারা গিয়ে যদি এখানে
নতুন একটা তত্ত্বাবধায়ক করে বা মিলিটারি টেক ওভার করানোর চেষ্টা করে কেউ, এই সরকার টিকতে পারবে না, একদম শিওর থাকেন এই রহমান ব্রাদার্স কারা? বাস্তবতায়। এই যে একটি কি যেন কয়েকজন রহমান আছে, খলিলুর রহমান সাহেব আছেন একজন উপদেষ্টা, তার সাথে আরো কে কি জানি আছে, আরো কয়েকজন রহমানকে একত্র করে ছোট বলেন, ছোট যাই হোক আমি নাম আর কি। হ্যাঁ 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 তো এরকম এরকম নিয়ে উনিও রহমান এভাবে নিয়ে আহ আরো কয়েকজনকে নিয়ে এ ধরনের আলাপ আছে, তো অনেকে একটা বিকল্প সরকার জাহিদ সরকার ভাই, এত তৈরি করার ইন্টারেস্টিং তারা শাড়ির দোকানের মতো নাম আমি আসলে জানতাম না। এটা খান ব্রাদার্সে আমরা শাড়ি কিনতাম, এই প্রসঙ্গে মনে So পড়লো। there are some more রহমান যারা সরকারের বাইরে আছে, সরকারের ইয়ে আছে। আমি নাই, আমার নামও রহমান যদিও, তো আমি আমি এর হুম। মধ্যে নাই। তো যেটা বলছিলাম, তো এগুলো কোনোটাই আসলে সাস্টেইনেবল হবে না, সুতরাং আমি মনে করি তারা ওই ওই ফর্ম দেখবেন না। এবং জামাত বা এনসিপি যত কিছুই বলুক না কেন, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, তার দায় এই দুইটা দলের উপরে পড়বে এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা সিরিয়াসলি দায়ী থাকবে, এটা জি, তারা বলছে। আমি আমি খুব একদম 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে মাহমুদা হাবিব আপনার কাছে শেষ করতে চাই। এক হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো সেখানে কোনো শঙ্কার জায়গা আপনি দেখেন কিনা, সেটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটার সাথে সাথে করে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলে পরে আবার বিবৃতি দিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সব হয়রানিমূলক মামলা সেগুলো তুলে নেওয়ার কথা দিচ্ছেন তিনি, পরে আবার তিনি একটা বিবৃতি দিয়ে এই বিষয়টাকে স্পষ্ট করছেন একরকম চাপের মুখেই। কিন্তু তার বক্তব্যটা গণমাধ্যমে এসেছে যে তিনি আসলে কি বলছেন। মানে অসুবিধা কি আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা তুলে নিলে অসুবিধাটা কি? মানে পরে আমি আবার এটাকে প্রথমে বিবৃতি আপনার দিতে হচ্ছে কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সম্মানিত মহাসচিব এই বিষয়টি প্রথমে বলি, সেটা হচ্ছে চাপের মুখে তিনি সেটা করেননি। যেটা তিনি বলেছেন, যেইভাবে কার্ড গুলো হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেবেন এইভাবে বলা হয়েছে। তার মূল বক্তব্য, তার যদি কথাটা পুরো শোনা যায়, আপনারা জানেন ভিডিও অ্যাভেলেবল এখন, সেটা খুব সুস্পষ্ট ভাবে বলা আছে যে হয়রানিমূলক মামলা যেগুলো আমরা সাফার করেছি সেই ধরনের কোনো কিছু, উনি একটা সুনির্দিষ্ট ইউনিয়নে কথা বলছিলেন, এটা তো সমগ্র দেশেই হওয়া উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, একজন লোক আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী কিন্তু লীগকে ভোট তাহলে দিতে, সমগ্র দেশের কথা পরে আবার তিনি মানে না বিবৃতি দিয়ে উনি সেটা উনার আবার উনার পুরো উইথড্র বক্তব্যটাই করলেন উনি কেন? কিন্তু উনি কিন্তু ওনার পুরো বক্তব্যটাই অনেক নিরীহ মানুষ তার কাছে যারা এসেছিলেন তাদের হুম। সমস্যা জানিয়েছেন, তাদেরকে উনি অ্যাড্রেস করেছিলেন, সেই কারণে তিনি সেটা বলেছেন। কিন্তু গোটা বাংলাদেশেই তো এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেটা কোনোভাবে যেন হয়রানিমূলক মামলাটা না হয়। মানে বিশেষ করে আমরা যেটা সাফার করেছি শারমিন, ওই সেম কজে, যে আমি স্রেফ আওয়ামী লীগকে ভোট দেই, বা আমি আওয়ামী লীগকে পছন্দ করি, বা আমি শেখ মুজিবুর রহমানকে পছন্দ করি অথবা শেখ হাসিনাকে, সেই অপরাধে তো একজনের মামলা হতে পারে না। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াননি তারা, কিংবা কোনো দায়িত্বপূর্ণ পজিশনে ছিলেন না যেটা অ্যাবিউজ করেছেন। সেই ক্ষেত্রে শুধু একজন আওয়ামী লীগ হওয়ার কারণে একজন মানুষের শাস্তি হতে পারে কিনা, তাইলে তো তাহলে তো আসলে কোনো ডিফারেন্স থাকে না এই দুই সরকারের। এই জায়গাটায় তো প্রত্যেকের খুব স্পষ্ট হওয়া উচিত, মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা, এটা হুম। তো আপনার এনশিওর করতেই হবে। এটা 1 নম্বর, এটা আপনার প্রথম তো প্রশ্নের এই উত্তর। স্পষ্ট হওয়ার বিষয়টাও এতদিন পরে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপলব্ধি করছেন? মানে ওই জন্য মামলা আমরা তো বাণিজ্যের এটা সবসময় বলি। প্রথম নামটাই হচ্ছে বিএনপির নো নো, সাথে এটা চলে এসেছে, মামলা বিএনপি বাণিজ্য। মামলা আচ্ছা, বাণিজ্য করছে। এবার আপনিও যদি ফেসবুকের ওই ওই জায়গাটায় পড়ে যান যে চাঁদাবাজি, মামলা বাণিজ্য এসবের কথার আড়ালে যারা ব্যাংক, বিমা, মানে কি বলে এটাকে, বিশ্ববিদ্যালয় এবং সচিবালয় যারা লুট করছেন বা দখল করেছেন, তাদের হুম। গল্পে যাওয়ার কিছু নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে, এই কারণে হুম। কথাগুলো আসে। 4 থেকে 4.5 হাজার মামলা আমাদের লোকজন করেছে, আমি নিজে অন্তত 3টা হুম। 4টা মামলা আমার এলাকা থেকে তারা করেছে। দেখুন এখানে সবাই বলে হয়রানিমূলক, কিন্তু আমি নিজে যে জানি, আমরা নিজেরা যে জানি তারা কি নির্যাতন করেছে। প্রথম যে মামলা শেখ হাসিনার বিরুদ্ধে 10টা 15টা মামলা, প্রতিটাই তো বিএনপির করা। এইখানে আপনি খেয়াল করে দেখুন খুব ইন্টারেস্টিংলি, একটা মামলা জামাত ইসলামী করেছে, একটা মামলা কি এনসিপি করেছে। এই যে এত বড় বড় কথা এই জায়গাটায়, যে তারা তো সবচেয়ে বড় এই জন্য এখন বিএনপি মামলা তুলে নেওয়ার কথা ভিকটিম, বলছে? নো, আমি সেটা বলিনি। আমি বলছি যে বিএনপি মামলা মামলা করেছে কাদের বিরুদ্ধে, যারা সরাসরি সংযুক্ত ছিল। এরই মধ্যে যখন মামলা করতে যে 3টা নাম এক্সট্রা হয়েছে, অনেকেই দেখা গেছে এখানে হাজির হয়ে গেছেন এটা বলার জন্য যে আপনি এটা দেন, বা এরকম যেটা সেটেলমেন্টের কথা আসছে। দেখুন আমরা তো সেই প্রশাসন নিয়েই কাজ করছি যারা ঘুষ নিয়ে মামলা করেছেন, ঘুষ নিয়ে মামলা বন্ধ করেছেন। ফলে আমাদের এখানে যে 9-6 হয়নি তা না, কিন্তু হয়রানিমূলক মামলা আসলে কয়টা হয়েছে? আমাদের তো 60 লক্ষ মামলা ছিল, আমাদের এখানে 60 লাখ। আপনি একটু হিসাব করেন তো, তাহলে হয়রানিমূলক এখানে মামলা মামলা হয়েছে অনেক কয়টা? হয়েছে, অনেক হয়েছে। কারণ কি মাহমুদা হাবিবা, যে এই মামলাগুলো তার বিরুদ্ধে হয়তো নানান রকম অভিযোগ থাকতে পারে, কিন্তু এই যে হত্যা মামলা, গণহারে হত্যা মামলা, গণহাতে মানে হত্যা চেষ্টা মামলা, এগুলো কি হয়রানিমূলক না? আপনি আপনি একটা টক শো করলেন, করে একটা হত্যাকাণ্ডকে জায়েজ করলেন, আপনার বিরুদ্ধে মামলা করা জায়েজ না? বলুন আমাকে। ও আচ্ছা, মানে আপনি টকশো টক করলে শো হত্যা করে, মামলা না হয়ে না যাওয়া না সম্ভব? না না, আমি সেটা বলছি না, একটা হত্যাকাণ্ডকে আপনি জাস্টিফাই করছেন,
আপনি একটা হত্যাকাণ্ডকে জাস্টিফাই করছেন এবং সেটা সপক্ষে আপনি সাফাই গাইছেন, এটা যদি এভিডেন্ট হয় তাহলে কি আপনি দায়ী নন? শুধু শুধু না, শুধু না, শুধু কিন্তু একজন খুনি খুন করতে পারে না, এই খুনির একটা আবহ বাতাবরণ তৈরি করতে হয়, যেটা ঘটেছিল 5ই মে শাপলা হত্যাকাণ্ডে। আপনাকে মনে রাখতে হবে সেই সময় যে বুদ্ধিজীবীরা এটা সাপোর্ট করেছেন, যে গণমাধ্যমের ব্যক্তিবর্গ সাপোর্ট করেছেন, তাদেরও কিন্তু এটা একটা পার্ট হওয়া উচিত। যদিও এটা ওইভাবে আপনাকে প্রমাণ করাটা খুব কঠিন, আপনি যেটা এটা একটা সহায়তা দিচ্ছেন আপনারটা সব খুব ডিফিকাল্ট, আপনি বেরিয়ে যাবেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আপনি একটা মাফিয়া সরকারকে প্রতিষ্ঠিত করলেন, সেই জায়গাটায় আপনার দায়টা কতটুকু? আপনার দায় যদি হয় 2 দিনের জন্য জেলে কোর্টে হাজিরা দেওয়া, তাহলে সেটুকু করবেন, কিন্তু আপনি তার মানে হত্যাকারী নন। এইটা আবার যে যে প্রথম যিনি প্রথম হত্যাকাণ্ডের প্ল্যান করেছেন, হত্যা করেছেন, তারা যতখানি দায়ী আপনি ততখানি নন, কিন্তু আপনি কি আপনার দায়টা, এই যে বিষয়টা আসে, আপনি দায়টাকে এড়াতে পারবেন? আপনি হয়তো তাহলে তো ধরেন মবের জন্য আপনি অনেকেই হ্যাঁ হ্যাঁ মামলার অবশ্যই, আসামি হ্যাঁ হবে। হ্যাঁ ক্রস অবশ্যই। ফায়ার যেগুলো আপনাদের আমলে হয়েছে তার জন্য কোথাও কোথাও আমাদের আমলে জনসমর্থনও কিন্তু তৈরি হয়ে রাজনৈতিক, গিয়েছিল। আমাদের সময় কিন্তু রাজনৈতিক ক্রসফায়ার যেটা হয়েছে এটা আমার দলের লোকের হয়েছে, আপনাকে আমি একটু ইনফর্ম করে রেখে, তারাও মামলা করতে পারে, অফকোর্স করতে পারে, না, কারণ তারা তার ক্রসফায়ার সাথে যারা গ্রহণ করবে সমর্থন না। করেছে যে না এই এই সন্ত্রাসীর ফাঁসি হওয়া উচিত বা এই সন্ত্রাসীকে এমনই করা উচিত, যারা এটা সবারই আসলে সমর্থন করেছেন, তাহলে মানে বাংলাদেশের অর্ধেক মানুষের, অন্তত না অর্ধেকের বেশি দায় মানুষের দায় কোনো না দায় কোনো এড়াতে কারণে হত্যা পারবেন? মামলা হবে। আপনি কি বলতে বলেন ক্রস ফায়ার, আপনি এবার আরো আগে থেকে চলে আসেন না কেন? সিরাজ শিকদারকে তুলে নিয়ে যে মেরে ফেলা হলো, সেই তখন থেকে আমরা আসি। এই চর্চা যেটা শুরু হয়েছে, এটা যদি প্রথমেই বন্ধ করে দেওয়া হতো, খুব মানে সুশীল সমাজ বলুন প্রত্যেকে যদি এটার বিরুদ্ধে দাঁড়াতো, আমাদের সময় পর আস্তে আস্তে বা শেখ হাসিনা সরকারের সময় এসে এটা তো মহিরুহ হতো না, মহিরুহ তো দিনে দিনে হয়েছে। এইটা রানিং প্র্যাকটিস, কেউ একটা খুন করেছে, কেউ 100 করেছে, কিন্তু সূচনা তো হয়েছে কোথাও না কোথাও। কাজে এই সূচনাতে যদি বন্ধ করার মানসিক, আপনার যদি মনে হয় যে একটা বেটার কান্ট্রি দরকার, বেটার সিস্টেম দরকার, বেটার শাসন দরকার, মানবিক মর্যাদা দরকার, নাগরিক অধিকার দরকার, আপনি শুরুতে আপনার শত্রুর জন্য হলেও আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি বলেন ক্রসফায়ারে, আমাদের সময়ের ক্রসফায়ার যেটা যৌথ বাহিনী বলছেন, যৌথ বাহিনীর যে অভিযান হয়েছিল সেই সময় আপনি যদি এখন আমাকে বলেন যে ওখানে জঙ্গি যাদেরকে ধরা হয়েছিল, আমি জঙ্গির বিষয়ে আমার কিন্তু, আমি তো রাজশাহীর মেয়ে, আমি জানি বাংলা ভাইটা এই এই ইস্যুগুলো জানি, এদের ব্যাপারে কিন্তু কিন্তু তাই বলে কি বাংলা ভাইয়ের পরিবারের মামলা করার অধিকার নাই? সে তো দায়ী, তার তো 100 বার ফাঁসি হবে, কিন্তু তার পরিবার যদি তার সাথে রং হয়ে থাকে, তারা ফিল করে, দে ক্যান সু। এখন ওই মামলায় বিচারের কি রায় হবে সেটা তো আমাদের কোর্টের উপর আস্থাটা রাখতে পারা উচিত, ওই তা ওই তো বটেই, ইনস্টিটিউশনটাকে আমাদের কিন্তু আমি স্ট্রং প্রশ্ন করতে করছিলাম হবে। যে যারা সমর্থন করছে বা তারা তার কথাকে, যদি আপনার কারো কথাকে মনে হয় যে সেই হত্যাকাণ্ডের পক্ষে যাচ্ছে, আপনি যদি মামলা করে না দেন না, তাহলে তো। কথা কথা না শারমিন, আমি বুঝাতে পারি না, এমন আপনি ধরুন বলছিলেন না টক না, শোতে যদি একটা তার। টক শোতে ধরুন 5ই আগস্টে আমরা ফিরে যাই 5ই মে যখন হত্যাকাণ্ড হলো, আপনি দেখেছেন কোন জায়গায় এই হত্যাকাণ্ডকে কন্ডেম করে কোন টক শো করা হয়েছে? বরং এমন ভাবে বলা হতে লাগলো যেন জঙ্গিদের হত্যা করা হয়েছে, এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাই রাইট, রাইট ছিল। সরকারকে কিন্তু কেউ প্রশ্ন করেনি, সরকারকে লেজিটিমেসি দেওয়ার অনেক ওয়ে আছে। শেখ হাসিনা একদিনে মাফিয়া হননি, আপনি শারমিন এটা খুব ভালোভাবে জানেন যে শেখ হাসিনাকে মাফিয়া যারা করে তুলেছে তার মধ্যে প্রত্যেকে আছেন সমাজের প্রতিটা স্তরের মানুষ। কাজে এই দায়, শেখ হাসিনা আজকে ফাঁসির কাঠে হয়তো একা ঝুলবেন, কিন্তু এই দায় থেকে কিন্তু মুক্তি কারো নাই। তাহলে সেই দায়ে হত্যা মামলা হয়ে যেতে পারে সবার বিরুদ্ধে। হত্যা মামলাটা এক্সেস, অফকোর্স ওটা আমি এগ্রি করি, কিন্তু তার মানে এই নয় যে আপনি যে মানুষটা ক্ষুব্ধ সংক্ষুব্ধ সে করে দিয়েছে, যার মেরিট থাকবে না সে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা মামলাটা তো ওই যে আপনি মানে বলছিলেন আপনারা করেছেন আর কি, আপনাদের হ্যাঁ বিএনপির পক্ষ থেকে বেশি করা যায়, এই জন্য আমি প্রশ্নটা করছিলাম হ্যাঁ, যে। আমরাই একমাত্র মামলা করেছি, আমরাই একমাত্র মামলা করেছি, অন্য কোনো দল মামলাতে যায়নি। তারা ওই যে মামলা যাদের নামে করা হয়েছে তাদেরকে শেল্টার দিয়েছে। সেই জন্যই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন হয়রানিমূলক মামলা এবং সেগুলো তুলে নেওয়া হবে। আমি এটাই হয়রানিমূলক বলছিলাম যে কোনটি? হয়রানিমূলক মামলা 4000 মামলা 4500 মামলা নিয়ে এটাকে হয়রানিমূলক ভাবার কারণ নাই, বিশেষ করে সেই সময় যখন আমাদের না, হত্যাকাণ্ডের মির্জা শিকার ফখরুল ইসলাম 20,000 আলমগীর আছেন। বলছেন। আপনার মামলা হওয়া উচিত ছিল মানে মামলা যদি ওইভাবে হতো ক্ষোভ এবং কষ্ট অনুযায়ী, আমি নিজে আমার কথাটা বলি, আমি নিজে যখন মামলা করব আমার র্যাবকে তুলে নিয়ে যাওয়া নিয়ে আমি অন্তত 50 জনকে আসামি করবো, আপনি নিশ্চিত থাকেন, কারণ আমি জানি তারা প্রত্যেকে এটার প্রসেসে ছিলেন, এই প্রসেসটা আমার চোখে দেখা। এখন তাদের মধ্যে একজন বলবেন যে আমি তো কেবল দায়িত্বরত ছিলাম, আমাকে কেন আমার নামে মামলা করা হচ্ছে, এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না। আমি ভিকটিম, তো আমি আমার কষ্টটা জানি, আমার মতো অন্তত আমাদের আমাদের 20,000 পরিবার আছে, সেখানে 4000 মামলা আপনি বলবেন। তাহলে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়রানিমূলক কেন বলছেন? আর হয়রানিমূলক মামলা হলে সেটা কেন পুরো দেশ জুড়ে নেওয়া হবে না? এই প্রশ্নটাই আপনার কাছে আমি করছিলাম যে যদি হয়রানিমূলক হয়ে থাকে, আপনারা যদি সেটা রিয়েলাইজ করেন, তাহলে সেই হয়রানিমূলক মামলা কেন হয়রানিমূলক মামলার কোনো মামলাতে তারা সাফার করবেন না, দ্যাটস অল, সেটাই উনি বলেছেন। ইভেন আমি এবার বলি আপনাকে, ওটা আমিও ট্রাস্ট করি যে হয়রানিমূলক কোনো মামলা কারোরই থাকা উচিত না। আমি নিজেও এটা মানে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবো, কিন্তু আমি ওই ইমোশনটাকেও রেসপেক্ট করি শারমিন, যে তারা তাদের হাতকে কন্ট্রোল করেছেন, তারা যে কোনো অকারেন্স করতে